এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আহসান আলী সিরাজগঞ্জ থেকে। আহসান তার মামার বন্ধু মুমতাজ উদ্দিনের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি বলেছেন আমি যেন আমার মতো করে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি আহসান আলীর ঘটনায়। আহসানের সেই মামার বন্ধু মুমতাজ উদ্দিন তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, একই সাথে কৃষিজীবী এবং ব্যবসায়ী। তো তাদের বিশাল ধানের ক্ষেত ছিল, বিশাল ধানের ক্ষেত, সেখানে ধানের চাষ হতো। তারা পুরো পরিবারই সেই জমি জমার সাথে যুক্ত ছিলেন। তো সময় আসতো যখন এই ধানগুলো কালেক্ট করে বিক্রি করা হতো। 80-র দশক, তখন এই ধানগুলো পরিবহন করা হতো ধানি নৌকায়, মানে বড় বড় নৌকা ছিল, বিশাল আকৃতির নৌকা। তো সেই নৌকাতে শত শত মন ধান এঁটে যেত। সেই সব নৌকায় করে এই ধান পরিবহন করা হতো। যখন সময় আসতো তারা এই নৌকাগুলো নিয়ে আসতো ভাড়া করে এবং এই ধান সেখানে তুলে রওনা দিতেন। তো এরকমই এক ধানের সিজন, যখন ধান কাটা হয়েছে, জমা হয়েছে এবং এগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। তো মুমতাজ সাহেবের পরিবারে তিনি মোটামুটি কর্তা ছিলেন, তার ছোট 2 ভাই, তাদেরও জমি। তো তিনি মোটামুটি এগুলো নিয়ে যেতেন। কোনো সময় তার ভাই সাথে যেত, কোনো সময় যেত না। তো ওইবার সব কিছু তৈরি হয়, তাদের সব কিছু যেগুলো ধান বাছাই করা হয়, লট বাঁধা হয়, করে সব রেডি করা হয়েছে। তো এই সময় নৌকার খবর দেওয়া হয়েছে। তো নৌকা আসছে না। তাদের ইচ্ছে ছিল দুপুরের পরে রওনা হয়ে যাবে। তো তাদের এই বাধা ছাদা সব রেডি করতে করতে অলরেডি বিকেল হয়েছে, কিন্তু নৌকা আসছে না। তো অন্য মানুষ যারা গেছে তারা তাদের নৌকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, মুমতাজ উদ্দিন তাদেরকে বলেছেন যে আচ্ছা যান যান যান, আমি আসতেছি। তো অপেক্ষা করতে করতে এক সময় একেবারে বিকেল গড়িয়ে গেল, তখন সন্ধ্যা হয়ে আসতেছে। মুমতাজ উদ্দিন খুবই বিরক্ত। তিনি বলেন বাসায় যাই, যে নামাজ কালাম পড়ে পরে আসতেছি, আজকে মনে হয় আর বের হওয়া হবে না। মানে রাগ করছেন তিনি। রাগ করে তার ছোট ভাইকে বললেন যে নৌকা আসলে রে বকাঝকা করেও বললো যে আমার লাগবে না আজকে, এই বলে তিনি বাড়ি চলে গেলেন। তো বাসায় যেয়ে তিনি যখন নিজের মতো একটু ফ্রেশ হয়েছেন, নামাজ কালাম পড়ছেন, আস্তে ধীরে তার মাথাটা ঠান্ডা হয়েছে। চিন্তা করছে যে না, এরকম একটা দিন মিস করা তো ঠিক না, যেতে হবে, আর আমাকেই যেতে হবে। কারণ ভাইরা বয়সে ছোট, তারা এতটা মানে তার থেকে বয়স ছোট আর ম্যাচুরিটি একটু কম। রাতের বেলা এরকম যাওয়া যাবে না। আর ওই সময় নদীতে হালকা পাতলা চর পড়া শুরু করছে। তো রাতের বেলা খুব কেয়ারফুল থাকতে হয়, যারা চরে ডুবো চর আছে ওখানে আটকায় যায় আর কি। তো এই কারণে উনিই যাবেন ঠিক করছেন। তো উনি তারপর আসলেন, আবার ঘুরে বাসার থেকে আসছেন। এসে যে আড়ত ছিল তাদের, সেখানে এসে দেখেন যে নৌকা চলে আসছে এবং নৌকার লোকের সাথে তার ভাই মানে ঝগড়া করতেছে। তো তিনি গেলেন, যে কথা বললেন যে কি ব্যাপার, কী হয়েছে? বলে যে নৌকায় সমস্যা ছিল, এগুলো দেখে টেকে সব কিছু লাস্ট মোমেন্টে ঠিকঠাক আছে, এগুলো করে আনছি। তো যাই হোক, উনি কিছুক্ষণ কথা বলে আর কিছু বললেন না। 80-র দশকের সময়, সেই সময় কিন্তু এইটাই মূল পরিবহন আর কি। এরকম ধান বা পাট যারা ক্যারি করতো, তারা এরকম বড় বড় নৌকায় ক্যারি করতো। তো উনি তার ভাইকে বললেন যে আমি যাব, তোর যাওয়া লাগবে না, তুই যা আমার সাথে। ওই যে তাদের যারা কর্মচারী এবং ওই নৌকার তো মাঝি আছে, তাদের রেডি করে সব কিছু উঠাইতে বল। তো সব ধান তোলা হইলো নৌকায়। এই ওখানে বসে থাকলেন তিনি, গল্প করলেন আরেকজন মানুষের সাথে। করতে করতে রাত হয়ে গেছে মোটামুটি ভালোই, গ্রাম হিসাবে অনেক রাত, আর 9টার মতো বাজে এরকম। তো তার ভাই বিদায় নিয়ে গেল, বললো যে পারবেন নাকি দাদা আপনি? আরে কোনো অসুবিধা নেই, যা বাসায় যা, তোর ভাবিরে বলিস যে আমি গেছি, আসবো না, আসলে দেখা হবে বলে তিনি বিদায় নিলেন। বিদায় নিয়ে তার নৌকা উঠলেন। নৌকায় সব রকম ব্যবস্থা থাকে, কিন্তু রান্না বাড়া সব কিছুর ব্যবস্থা থাকে। তো ওগুলো নিয়ে চিন্তা নেই, রাতের খাবার নৌকাতেই হবে। এবং এরকম রাতে অনেক দিন মুমতাজ উদ্দিন এরকম বেরোন নাই নৌকায়, বেশ অনেক দিন হয়ে গেছে। তো তিনি তার পুরনো সেই বেরোনোর এক্সপিরিয়েন্স মনে করলেন যে একদিক দিয়ে মজাই হলো, হঠাৎ করে আবার সেই আগের একটা জীবনের একটা অংশ ফিরে আসলো। তো নৌকা ছেড়ে দিল ঘাট থেকে, এবং বিশাল নৌকা, এগুলা এই যে 2জন মানুষ বড় বড় লগি দিয়ে ঠেলে ঠেলে এগুলো সরায়, মানে এগুলোতে শত শত মন ধান ক্যারি হয়। এখনকার সময় কিন্তু এই নৌকাগুলো আর দেখা যায় না, এগুলো 80-র দশকেই মনে হয় শেষ চলছে, বিশাল বিশাল নৌকা। যাই হোক, সেই নৌকা তখন মানে বের হয়ে আসলো নদীতে। তখনও তাদের ওখানে যে ঘাট, যেখানে আড়ত করছে তারা ধানের, সেইখানে তখনও পানি আছে। তো নৌকা সরে আসলো সামনে। ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন মুমতাজ সাহেব তাদের এই নদীর পাড়টা, বেশ মায়া মায়া লাগতেছে, এই চাঁদের আলোতে বেশ মায়াময় লাগতেছে। তার ওইখানে যে আড়তের ওইখানে হারিকেন চলতেছে, যার সাথে গল্প করতেছিলেন সেই ভদ্রলোক বসে আছে, আরও 2-1 মানুষ। তাদের নৌকা আস্তে আস্তে সরে আসলো। এরপর পাল খাটানোর সময়, তো পাল খাটাচ্ছে ওই যারা নাবিক, 4জন মানুষ কাজ করতেছে নৌকায়। তার মানে ওখানে ওনার নিজের 2জন মানুষ আছে যারা এই ধানের সাথে যাবে, আর 4জন নৌকার লোক। তো তারা পাল খাটাচ্ছে। দেখলেন যে পাল এদিক ওদিক বসায়, মানে তাদের যেভাবে মাস্তুলের মতো বসায় পাল উঠায়, বিভিন্ন রঙের তালি দেয়া পাল। আমাদের দেশে কিন্তু তখন এক কালারের পাল ওরকম চলতো না, বিভিন্ন রকম তালি দেয়া পাল চলতো। তো যাই হোক, সেই পাল ফেললো। তো তিনি দেখতেছেন, তার কাছে খুব সুন্দর লাগতো এই জিনিসটা, যে পাল যখন খাটায়
পালটা এরকম করে ফার্স্টে একেবারে ঝুলে থাকে, তারপর ফটফট করে বাতাস পেয়ে ফুলে ওঠে। তো এই দৃশ্যটা মুমতাজ সাহেব খুব এনজয় করতেন। তো তিনি দেখলেন এরকম চাঁদের আলোতে পাল খাটানো হলো এবং মানে পালটা খাটানো কিছুক্ষণের মধ্যেই বাতাস পেয়ে পাল ফুলে উঠলো, আর চাঁদের আলোতে অসাধারণ লাগতেছে, কয়েক রঙের একটা পাল, এবং ফুলে নৌকা তরতর করে গতি বাড়লো যাচ্ছে। তো তিনি বুঝতে পারছেন যে এই যে মাঝি বা ওখানে মাঝি বা নাবিক বা সারেং যাই বলে তাকে, যে নৌকাটাকে অপারেট করে, সে খুব দক্ষ। তো যাচ্ছে, তো তিনি হেঁটে গিয়ে বললেন যে এই ডুবো চর তো পড়া শুরু করছে, এখন তো চর আছে, সাবধান। হ্যাঁ ওইটা আমরা দেখবো, অসুবিধা নাই, চলেন, তাই তো মেলা পথ বাকি এখনো। তো নৌকা চলতেছে, তিনি টুকিটাকি গল্প করতেছেন তার দুইজন লোকের সাথে, মাঝিদের সাথে গল্প করতেছেন, হাঁটতেছেন, বিশাল নৌকা, ভালোই লাগতেছে তার। এর মাঝে দেখলেন যে রান্না বাড়ার আয়োজন হলো। তো দেখলো যে তার লোকদেরকে বললো কি করছিস, তারা বললো যে ইলিশ মাছ নিয়েছিলাম, এক হালি ইলিশ মাছ নিয়েছিল, তো সেখান রান্না হবে, ভাজি হবে আজকে। তো যাই হোক, বেশ ভালোই লাগতেছে। হাঁটতেছেন নৌকার ওই সামনের অংশে, এটা মানে অনেকটা লঞ্চের ডেকের মতো আর কি, বড়। হাঁটতেছেন আর তিনি দেখতেছেন যে ওখানে ইলিশ মাছ ভাজি হচ্ছে, সেটা ঘ্রাণ আসতেছে। তো তিনি তার লোকদের জিজ্ঞেস করলেন, এই ইলিশ মাছ কি দিয়ে দিবি রে খেতে? তো বলতেছে, খালু মুড়ি দিয়ে দেবো, ইলিশ মাছের ডিম হয়েছে, ডিমও দেবো, মজা লাগবে অনেক। তো তিনি খুব খুশি হলেন, তার খুব প্রিয় এই খাবারটা। যাই হোক, কারণ তিনি নৌকাতে এর আগেও খেয়েছেন। তো তিনি গিয়ে নৌকার গুলুইর কাছে বসলেন, বসে দেখতেছেন দূরে খুব সুন্দর লাগতেছে, মানে চাঁদের আলো পড়ছে মেঘের ফাঁক দিয়ে স্কাইলিক হয়ে, এবং দূরে ওই গ্রামগুলোর উপরে পড়ছে, যে জায়গায় পড়ছে চকচক করতেছে, নদীর মধ্যেও চকচক করতেছে। আবার দূরে দেখা যাচ্ছে ওখানে জমি, ওখানে ধান টান কেটে ফেলছে, ওই জায়গাটা ঝকঝক করতেছে, মনে হচ্ছে খোলা প্রান্তর বিশাল। এর মাঝে বাতাস আসতেছে, মানে বাতাসে চোখে মুখে বাড়ি দিতেছে, বেশ অন্যরকম। তো যাই হোক, একসময় ওখান থেকে উঠলেন, উঠে কিছু খেলেন, ওই যে ইলিশ মাছ দিছে ওনাকে মুড়ি দিয়ে মাখায়, এবং ওই ইলিশের তেলে ওগুলো ভাজা হয়েছে, মানে অন্যরকম টেস্ট। মানে খেয়ে দিয়ে খুব মানে তৃপ্তি পেলেন তিনি। তো হাতটা ধুয়ে মুমতাজ সাহেব তিনি পেছনের দিকের গুলুইতে চলে গেলেন, নৌকা যেদিকে এগিয়ে যাচ্ছে তার পেছন দিকে, ওখানে বসে আছেন। আস্তে আস্তে তাদের এখানে কোলাহল কমে যাচ্ছে। হ্যাঁ, তারা মানে আপাতত আর খাওয়া দাওয়া করবে না, পরে হয়তো শেষ রাতের দিকে আবার খাওয়া দাওয়া করবে, এরকম কিছু। রাতের বেলা আর হেভি খাওয়া মনে হবে না। তো তিনি চিন্তা করলেন এটাই ভালো, তিনি নিজে এমনিও হেভি খাওয়া দাওয়া কম করতেন। তো পিছনের গুলির দিকে তিনি বসে তাকায় দেখতেছেন, নৌকা এগিয়ে যাচ্ছে, সব কিছু আস্তে আস্তে পিছায় যাচ্ছে এদিকে, বাতাস, এবং তখনকার তো ইঞ্জিনের শব্দ নাই এই নৌকায়, মানে বাতাস পালে বাতাস লেগে যাচ্ছে সামনে। আপাতত মাঝিরা বৈঠাও বাইতেছে না, তাকায় দেখতেছে পাল ফুলে উঠছে। নৌকার মধ্যে কেমন একটা নীরবতা। তো একজন মাঝি, সে শুধু ওই যে দিকটা ধরে রাখছে, ওখানে হাল ধরে রাখছে যে নৌকাটা কোন দিকে যায় এরকম, তার চোখও ঢুলু ঢুলু, সে ঘুমে পড়ে যাচ্ছে। তো মুমতাজ সাহেব হেঁটে হেঁটে ওই লোকের কাছে গেলেন, হালের মাঝির কাছে, এবং তার সাথে গল্প জুড়ে দিলেন, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছেন, তার হাল হকিকত, বাড়ি কোথায়, কি অবস্থা কি, ইনি জিজ্ঞেস করতেন, চেষ্টা করছেন লোকটাকে জাগায় রাখতে। ওনার কাছে পরিবেশ খুব সুন্দর লাগতেছে মুমতাজ সাহেবের, কারণ চাঁদ একদিকে হেলে গেছে, মেঘে ঢাকা পড়তেছে, বের হয়ে আসতেছে, সেই চাঁদের আলো ছড়ায় পড়তেছে, নদীর বাতাস অসাধারণ। তো তিনি চিন্তা করলেন যে আমার তো এক ফোঁটা ঘুম নাই, এই লোকের তো ঘুমে পড়ে যাচ্ছে। তো তিনি জিজ্ঞেস করলেন হাল সম্বন্ধে, যে কিভাবে কোন দিক দিয়ে ধরে রাখতে হবে, কোন দিকে যাচ্ছে। নৌকা তিনি চালাইতে পারতেন, কারণ তিনি এর আগে অনেক নৌকাতে এরকম অপারেট করছেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে কোন দিকে কি ধরে রাখতে হবে, কোন দিকে যাবে, জিনিসগুলো বুঝলেন। বুঝে তিনি এক পর্যায়ে লোকটাকে বললেন, যাও তুমি একটু ঘুমায় নাও, তোমার অবস্থা খারাপ, আমি আসি এখানে। তো লোকটা মানে দিতে চাইতেছে না, বলে না কি বলেন খালু, মানে ওনাকে খালু ডাকতো তার লোকরা, তো সুতরাং মাঝিরাও খালু ডাকতেছে। তিনি বলেন যে না না, যাও তুমি যে ওখানে ঘুমাও একটু, আমি আসি, অসুবিধা নেই, আমার যদি ঘুম লাগে আমি তো বলবোই, ওঠো, অসুবিধা নেই, আমি চালাই না একটু নৌকা, রাতের বেলা ভালোই লাগতেছে, যাও। তো ওই লোক আস্তে করে মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল, উঠে যেতে ভিতরে ছইয়ের ভিতরে চলে গেল। তো তিনি আপাতত একা, মুমতাজ সাহেব তো একা, তিনি বসে আছেন, হাল ধরে রাখছেন, বেশ লাগতেছে, এবং পালে বাতাস বেশ আছে। তো ওই লোক কিন্তু বলে দিয়ে গেছে যে খালু যদি হাওয়া পড়ে যায় তাহলে কিন্তু জানেন। বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বেশ হাওয়া আছে, ওদিকেই চলতেছে হাওয়া, মানে এলোমেলো দামাল বাতাস এসে বাড়ি মারতেছে পালের মধ্যে, পাল ফুলে যাচ্ছে এরকম। তো এই জিনিসগুলো খুব ভালো লাগতেছে মুমতাজ সাহেবের। রাতের বেলা নৌকা চালানো এরকম রাতের বেলা অসাধারণ। তো তিনি বসে আছেন, একদম নীরব পরিবেশ, অনেক কিছু চিন্তা করতেছেন, অনেক স্মৃতি মনে করতেছেন। তো এরকম সময় তার চোখ পড়লো তার হাতের ডান দিকে একটা চর, মানে এই চরটা কেবল জাগছে, মানে এখন তো ওই যে মানে এই যে মনসুন সিজন বা বৃষ্টির সিজনটা চলে গেছে আর কি, এখন কিন্তু আস্তে আস্তে এই নদীর পানি একটু একটু শুকাবে আর কি, আর নিচ থেকে ওই চরগুলো উঠবে এরকম। ওই অঞ্চলে অনেক চর পড়তো, এবং এইগুলো খুব ট্রিকি, ওই সব জায়গায় রাতের বেলা এরকম সিজনে যারা চলাফেরা করতো তাদের মানে খুব কেয়ারফুল থাকতে হতো, মানে নৌযান নিয়ে, বড় নৌযান নিয়ে, যে ডুবো চরে যাতে আটকায় না যায়, ডুবো চরে আটকায় গেলে বিশাল সমস্যা, বড় জলযানের জন্য বিশাল সমস্যা।
তো তিনি একটুখানি ওই চরটাকে দেখে একটু কেয়ারফুল হলেন। এই কারণে মুমতাজ সাহেব একটু 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 চিন্তা করলেন যে এখানে কি আরও ডুবো চর আছে নাকি, কারণ ওই চরটা কেবল জাগতেছে। আর আশ্চর্যজনক ব্যাপার, ওই চরটার পাড় দেখা যাচ্ছে, মানে মানে বেলে পাড়, মানে বালি দিয়ে হয়েছে, তো মানে বালির পাড় আস্তে আস্তে করে উপরে উঠছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার যে ওইখান থেকে একটা বিশাল কুয়াশার চাদর ছেয়ে রাখছে জায়গাটাকে। তো এটা নিয়ে একটু টেনশনে পড়ছেন মুমতাজ সাহেব। তিনি তাকায় দেখলেন তার পালে ভালো বাতাস, আর সামনে নৌকা এগোয়ে যাচ্ছে তরতর করে। কিন্তু ডান দিকে যে এই যে চরটা উঠছে, এটার উপরে বেশ কুয়াশা। তো এই সিজনটা এখন আসে নাই, কুয়াশা পরে আরেকটু পরে, হ্যাঁ, মানে এই সময় কিন্তু দূর পর্যন্ত সে দেখতে পারছে এই জায়গাটাই খুব আশ্চর্যজনকভাবে এই চরটাকেই ঢেকে রাখছে কুয়াশায়। তো তিনি একটু অবাকই হইলেন যে নির্দিষ্ট চরটাকে এরকম কুয়াশা ঢেকে রাখছে কেন। তো উনি তাকাই আছেন ওদিকে, আর মাঝে মাঝে তার ওই হালটাও ঠিকমতো দেখতেছেন, ঠিকমতো যাচ্ছে নাকি নৌকা। তো তাকায় থাকতে থাকতে হঠাৎ দেখলেন যে কুয়াশা এক জায়গায় একটু ফিকে হয়েছে, একটু ফিকে। ওই জায়গায় চাঁদের আলো ফস করে ঢুকছে কুয়াশা ভেদ করে, এবং যতটুকু তার চোখে পড়লো ঝিকমিক করে উঠলো, কারণ এই বালুচর উপর চাঁদের আলো পড়ে ঝিকঝিক করতেছে পুরো জায়গাটা। আর তখনই তিনি অবাক করে একটা জিনিস দেখলেন যে এই চরের মধ্যে মনে হচ্ছে অনেকগুলো মানুষ দৌড়াদৌড়ি করছে। তিনি চিন্তা করলেন, আরে এই চর নিয়ে কি আবার কোনো গন্ডগোল শুরু হলো নাকি, মারামারি বা কিছু একটা, ওই যে চর দখল হয় আর কি, তো এরকম কিছু হলো নাকি। তো তিনি খুব কেয়ারফুলি তাকাইলেন ওদিকে, মানে চোখটাকে ভালোভাবে মেলে তাকায় দেখতেছেন ওই জায়গায় কি ব্যাপার। তো তিনি তাকায় দেখছেন চরের উপরে মনে হচ্ছে অনেকগুলো মানুষ, এবং মানে মানুষের অবয়ব অ্যাটলিস্ট, কারণ কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যায় না, এবং মনে হচ্ছে তারা এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে তার কাছে মনে হলো যে তারা অনেকটা খেলাধুলা যেভাবে করে সেরকম, মানে অনেকটা যেমন ফুটবল খেললে বা কিছু করলে যেরকম হয় সেরকম। তো তিনি চিন্তা করলেন, জানি এই চরের মধ্যে খেলাধুলা করতেছে রাতের বেলা, এরকম রাতে, চাঁদনি রাতে, আশেপাশে তো কিছু নাই, নৌকা টোকা কিছু নাই, কারা আসছে এখানে, এই চর তো মানে বিচ্ছিন্ন চর। তো তিনি খুব কিউরিয়াসিটির থেকে তার নৌকাটাকে আরেকটু ওই যে তার হালটাকে ঘুরাই দিয়ে ওই চরের কাজ দিয়ে নিলেন, যদিও খুবই রিস্কি জিনিস, কারণ ওখানে যদি ডুবোচর থাকে নৌকা কিন্তু আটকায় যাবে, আটকায় গেলে বিশাল সমস্যা। ডুবোচর আটকানো মানে এইসব জায়গায় বিশাল সমস্যা, কারণ তাদের কাছে এক্সট্রা কোনো নৌকাও নাই যেটা নিয়ে নামবে, নেমে ওখানে দেখবে কি ব্যাপার, বা ডুবোচরে নেমে ঠেলা দেওয়ার মতো অনেক সাপোর্ট দরকার। যাই হোক, অনেক সময় বিপদও হয়। তো তিনি খুব রিস্ক নিয়ে কিউরিয়াসিটির থেকে, উনি খুব কিউরিয়াস মানুষ ছিলেন মুমতাজ সাহেব। তো যাই হোক, তিনি একটুখানি তার হালটা একটু ঘোরায় ওদিকে নিলেন চরের কাছাকাছি, যাতে আরো ভালো মতন দেখতে পান। তো নৌকা যখন নাকি চরের আরো কাছ দিয়ে যাচ্ছে, তিনি অবাক হয়ে খেয়াল করলেন চাঁদের আলো পড়ছে কয়েকজন মানুষের উপরে। ওগুলা মানুষের কোনো চেহারা না, পুরা মনে হচ্ছে অন্ধকার, মনে হচ্ছে একটা অন্ধকার অবয়ব মানুষের, কিন্তু তার কোনো চোখ মুখ কিচ্ছু নাই। গায়ের যে কাপড় চোপড় তাও বোঝা যায় না, মনে পুরো কালচে একটা, মানে এরকম অ্যাজিফ যে কালো কোনো কালি দিয়ে যদি কিছু বানানো হয় তারা দৌড়াইতে থাকে, এরকম কতগুলো মানুষ দৌড়াদৌড়ি করতেছে ওখানে, মানুষের সেই আর কি অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি করতেছে। চাঁদের আলো যে পড়ছে মনে হচ্ছে ওই ডিপ কালো অংশটাকে ধুয়ে চাঁদের আলো নামতেছে নিচে, এরকম। তো তিনি ভয় পেয়ে গেছেন, তার সারা শরীর কেঁপে উঠছে, তিনি বুঝতে পারছেন এগুলো তো মানুষ না, কি ব্যাপার। আর তিনি নিজের অজান্তে যে চরের অনেক কাছে চলে আসছে, নৌকাটা যে ঘুরে মানে চরের কাছ দিয়ে যাচ্ছে, এইটা তিনি বুঝতে পারেন নাই। তার নৌকা কিন্তু অনেক কাছে চলে আসছে চরের। যখন তার খেয়াল হলো, তখন তিনি খেয়াল করলেন যে ওই যে কালো মানুষগুলা বা ওই যে অবয়বগুলা মনে হচ্ছে তার নৌকার দিকে তাকায় আছে। এই সময় তার মনে হলো যে আমি তো কাছাকাছি চলে আসছি বেশি, কি ব্যাপার। তিনি তাকায় দেখলেন ওই পানির ভেতর থেকে কয়েকজন দৌড়ায় দৌড়ায় চরে উঠতেছে, পানির তল থেকে, মানে পানির নিচ থেকে মনে হচ্ছে কেউ ডুব দিয়ে মানুষ যেমন উঠে আসে মাটিতে উঠে ডাঙায় উঠে, ওইভাবে উঠতেছে। এবং তারা সবাই ওরকম কালচে অবয়ব শরীরের, এবং চাঁদের আলো পড়ে তার শরীর চকচক করতেছে, কালচে শরীর চকচক করতেছে, পানি মনে হচ্ছে ধুয়ে নেমে যাচ্ছে। আর এরা যখন চরে উঠে দাঁড়াচ্ছে তখন ওরকম মনে হচ্ছে অন্ধকার একটা ধোঁয়াটে জিনিস একটা অবয়ব নিচ্ছে, অনেকটা এক গ্লাস পানিতে যদি কলমের কালি ছেড়ে দেওয়া হয় যেরকম হয়, পানি কালিটা যেভাবে ডিজলভ হয় পানিতে, আপনারা দেখবেন অনেকটা সেইভাবে একটা আকৃতি, মানুষের আকৃতি নিয়ে উঠে যাচ্ছে। এবং খুব অবাক করা কাণ্ড, তার নৌকাটা কাছে থেকে সবাই এদিকে ঘুরে তাকায় আছে, মনে হচ্ছে তাকে দেখতেছে। তো প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন তিনি, যে মানে ব্যাপারটা কি, আমি তো খুব কাছে চলে আসছি আর এগুলা তো মানুষ না, এটা তিনি বুঝে ফেলছেন যে মানুষ না। তিনি দ্রুত দোয়া পড়তে পড়তে তাড়াতাড়ি হালটাকে ঘুরাইলেন যাতে নৌকাটা ঘুরে সরে যায় এখান থেকে। তো নৌকা নাক ঘোরানো শুরু করছে, এই পাশে যাচ্ছে। তিনি দেখলেন যে ওই যে ওখানে যারা ইসের মধ্যে মনে হচ্ছিল খেলতেছে, তারা কাছায় আসলো আস্তে আস্তে পানির কাছে, এবং দেখলেন সশর করে সবগুলা পানিতে নামা শুরু করলো, অ্যাজ ইফ খুব দ্রুত যদি পানির মধ্যে এক ঝাঁক কোনো প্রাণী
ঝাঁপায় পড়ে, এরকম দ্রুততার সাথে ঝাঁপায় পড়ে, যেমন অনেক সময় সমুদ্রে কিছু মাছ আছে এরকম লাফায় উঠে ঝাঁপায় পড়ে, সেইভাবে সব পানিতে ঝাঁপায় পড়লো। খুবই অবাক কাণ্ড। তিনি মানে দেখলেন পানিতে ফসফস করে এরকম পানির মধ্যে সবগুলো লাফায় পড়লো। একটা আস্ত মানুষের মতো শরীর যদি পানিতে লাফায় পড়ে কিন্তু বেশ শব্দ হয়, ওরকম শব্দ হয় না, বেশ সুইফট এরকম। আর মনে হলো খুব শ্বেত করে ওখান থেকে একটা কালো একটা এরকম ইসের মতো তৈরি হলো, মানে একটা দাগের মতো, মানে একটা ধোঁয়াটে জিনিস যদি ধোঁয়ার মতো উড়ে এসে তার নৌকার উপরে বসে যেরকম হয়, সেরকম একটা ট্রেল রেখে, কালো একটা ট্রেল রেখে তার নৌকার ওই পাশের গুলুইতে, তিনি যে পেছনের গুলুইতে ছিলেন, সামনের গুলুইতে এসে পড়লো। উনি প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেছেন, যেটা কি হলো, আমার নৌকাতে কি আসলো। তো নৌকা তো ঘুরায় ফেলছে তিনি, নৌকা যাচ্ছে সামনের দিকে আর পানিতে নামছে। তো তিনি তাড়াতাড়ি পেছন দিকে তাকাইছেন, যেগুলো পানিতে নামছে ওগুলো কি। তিনি দেখতেছেন তার নৌকার পেছনে পানিতে একটা রেখা তৈরি হয়েছে, এরকম কিছু আসতেছে। তো তিনি খুব দ্রুত, ওখানে একটা বৈঠা ছিল, বৈঠাটাকে তুলে নিয়ে দৌড় দিয়েছেন তার ছয়ের দিকে, যে ওখানে যেই ছেলেটা হাল ধরছিল তারা ধাক্কা দিলেন এরকম, এই এই ওট 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 ওট। ছেলেটা উঠছে, তাড়াতাড়ি যা, হাল ধর হাল ধর, তাড়াতাড়ি হাল ধর। তাই বলে তাকে পাঠিয়ে দিলেন হালের দিকে, আর তিনি দৌড় দিলেন সামনে। যে ওই যে দেখছেন একটা এরকম ট্রেইলের মতো রেখে তার সামনের গুলির দিকে আসছে কি জানি, একদম বাতাসে এরকম কালো একটা ট্রেইল রেখে তিনি দৌড় দিয়েছেন। তো তিনি দৌড় দিয়ে ছইয়ের ওই পারে, এখানে কিন্তু ছই কিন্তু পুরো ভিতরে ধান ভরা, তার নিচ থেকে উপর পর্যন্ত এই ধানের ঘ্রাণেও একদম মোমো করতেছে এদিকে, মানে অন্যরকম। তার মানুষজন ঘুমাচ্ছে এই পাশে ধানের পিছনে, তিনি আর কাউকে উঠান নাই। তিনি ওই যে বৈঠাটা নিয়ে দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে পাড়িতে দৌড়ায় যে ছই পার ওই পারে বেরিয়েছেন। বেরোনোর আগে তিনি সাথে সাথে সূরা পড়া শুরু করছেন, জোরে জোরে সূরা পড়তেছেন। সূরা পড়তে পড়তে তিনি ছইয়ের ওই পাশে বের হয়ে আসছেন। তো বের হয়ে এসে দেখলেন তার সামনে মনে হলো যে একটা তালগোল পাকানো একটা কালো এরকম ধোঁয়ার মতো এরকম কালো, মানে অ্যাজ ইফ ওই যে বললাম যে পানির মধ্যে কালি ছেড়ে দিলে যেরকম ডিজলভ হয়, সেরকম গুলুইর কাছে একটা গোলাকৃতি, একটা মানুষ যদি বসে থাকে যেরকম আকৃতি হয়, সাইজ হয়, ওরকম বসে আছে গুলুইর উপরে। এবং ওইটা কয়েক সেকেন্ড এরকম ধোঁয়ার মতো এরকম ছেড়ে ফস করে যে পানির মধ্যে পড়লো, একটা বলের মতো পানির মধ্যে পড়লো। তিনি অবাক হয়ে গেলেন যে ঘটনা কি ব্যাপার, কি পানির মধ্যে পড়লো। তো তিনি ভয়ে সূরা পড়া থামান নাই, আস্তে আস্তে সামনে গেলেন। সামনে যে গুলির কাছে যাচ্ছেন, ওই ইটা তার হাতের যে তিনি নিয়ে আসছেন বৈঠাটা, ওইটা বাড়িয়ে ধরে সামনের দিকে যাচ্ছেন, কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে কিছু একটা যে টেনে নিয়ে যায় তাকে। তো কাছে গিয়ে তিনি দেখতেছেন যে নৌকা সরসর করে পানি কেটে বের হয়ে যাচ্ছে, কিছু নাই ওইখানে, মানে একদম স্বাভাবিক নৌকা যেভাবে এগিয়ে যায় পানি কেটে সেভাবে এগিয়ে যাচ্ছে। বড় নৌকা তো অনেক, সামনে দেখা যাচ্ছে এরকম পানি কেটে কেটে সরসর করে পানি দুই পাশে যাচ্ছে, নৌকা এগিয়ে যাচ্ছে। তিনি ডান দিকে তাকায় দেখলেন তাদের ওখানে বালতি ছিল, ওই বালতির মধ্যে সম্ভবত মাছ রাখছিল তারা, ওই যে রান্না করছে ভাজছে, আরও মনে হয় 2টা মাছ ছিল। ওই বালতিতে কিছু নাই, বালতি খালি। এমনকি তাদের যে ওখানে মানে কড়াই ছিল, কড়াইটা উল্টে পড়ে আছে এরকম, মানে ওখানে কড়াইতে তারা রান্না করছিল, কড়াইটা উল্টে পড়ে আছে এরকম, ভেতরে তেল যা ছিল তা মনে ওখানে পড়ে গেছে সেই। তো তিনি বুঝলেন এগুলো পিশাচ। তিনি তাড়াতাড়ি ওখান থেকে সরে আসছেন, সূরা পড়তে পড়তে সরে আসছেন। এসে ওই গেলেন, ওই পিছনের দিকে চলে গেলেন, আবার ছই ধরে একদম পিছনের দিকে চলে গেলেন। তো দেখলেন যে হাল ধরে আছে, সে পিছন দিকে তাকায় আছে, একদম তার পিছন, সে হাল ধরে আছে আর পিছন দিকে তাকায় আছে। তো উনি যখন বললেন যে এই কিরে, মানে ওনার সাথে কথা বলতে গেলেন, দেখলেন ওই ছেলে কেঁপে উঠছে থরথর করে। তো তারা বলতেছে যে খালু এগুলা কি, বলে কি, কই যে দেখেন পিছনে। তো পিছনে তাকায় দেখতেছে তাদের নৌকার কাছাকাছি দিয়ে এরকম করে ঘুরতেছে সার্কেল করে পানির মধ্যে, মনে হচ্ছে যে কোনো প্রাণী, অ্যাজ ইফ ডলফিনের পক্ষে সম্ভব হয়তো, বা অন্য কোন মাছের পক্ষে সম্ভব জানা যায় না, এত সুন্দর করে সার্কেল করে এরকম গোল গোল সার্কেল করে ঘুরে 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 তার নৌকার কাছ দিয়ে ঘুরতেছে, পেছনের অংশে নৌকাটাকে ফলো করে আসতেছে এরকম। তো তিনি ওখানে দাঁড়ায় থাকলেন, দাঁড়ায় থেকে তিনি বললেন চুপ থাক, নৌকা সামনে যাক। তিনি আস্তে করে পেছন দিকে যে ওখানে গুলির কাছে দাঁড়ায় 2টা হাত দিয়ে ধরলেন গুলি, আর জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, সূরা পড়া শুরু করলেন, জোরে জোরে সূরা পড়তেছেন উনি। তো অনেকক্ষণ সূরা তেলাওয়াত করলেন, করার পরে দেখলেন যে আস্তে আস্তে ওই জিনিসগুলা আর পানির উপর উঠতেছে না, আর কোনো সার্কেল হচ্ছে না। তো নৌকাটা বেড়ে সামনে চলে আসছে, অনেক সামনে চলে আসছে। তিনি বুঝলেন যে এখন মানে এই যে সুবে সাদেকের সময় শুরু হবে। তো তিনি যে হাল ধরছে তারা বললেন যে এরকম কিছু দেখো না এর আগে? বলে দেখছি খালু, নদীর মধ্যে চলি তো অনেক এলোমেলো জিনিস দেখছি, আজকের এটা খুব ভয় লাগছে হঠাৎ করে, আমার মনে হয়েছিল যে আমার নৌকায় উঠে আসবে এরকম। তো তিনি বললেন যে নৌকায় তো উঠে আসছিলই। বলে মানে? খুব ভয় পাইছে যে হাল ধরছে, কয় নৌকার সামনে আসছিল, মাছ নিয়ে গেছে গা, এই বললেন তিনি। তো বলে তিনি তাড়াতাড়ি ভিতরে আসলেন এবং তিনি বুঝলেন যে একসময় ফজর হয়েছে।
তো ভেতরে এসে তিনি ওই অন্য মাঝিকেও ডেকে তুললেন। সে উঠে তারপর তাকে পানি এনে দিল, বালতিতে করে পানি তুলে দিল, সেটাতে অজু করে তিনি নামাজ আদায় করলেন নৌকার ভিতরে। তো তারপর তখন বাইরে এসে দেখতেছেন আস্তে আস্তে আলো ফুটতেছে, দিন দিন হচ্ছে। তো এরকমভাবে সকাল হয়ে গেল। তিনি পৌঁছাইলেন সেখানকার যে মূল যেখানে তারা ধান বিক্রি করে, সেখানে গিয়ে সেই ধান বিক্রি করলেন। ধান বিক্রি করে ওখান থেকে তিনি এইবার আর এই বড় নৌকায় আসলেন না, একটা ছোট নৌকা ভাড়া করলেন, করে তিনি বাড়ির দিকে আসতেছেন তার সাথে দুজন মানুষকে নিয়ে। তো নৌকা নিয়ে আসতে আসতে ওই পথে ওই যেখান থেকে আসছে তখন অলরেডি দুপুর হয়ে গেছে, ওই চরের ওখান থেকে আসতেছে। তিনি দেখতেছেন চরটা একটা কেবল জেগে ওঠা চর, ওখানে মানে দিনের বেলা আলো পড়ে চিকচিক করতেছে বালি। তো তিনি খুব ইন্টারেস্ট ফিল করলেন যে চরটাকে উনি দেখবেন কি ব্যাপার, মানে তার মনের মধ্যেই ইন্টারেস্টটা হয়েছে। তিনি ওই মাঝি যে ছিল নৌকার, এই নৌকায় কিন্তু মাত্র 3 জন তারা, মানে ওই মাঝি সহ 4 জন আর কি, উনি ওনার 2 লোক আর ওই মাঝি। তিনি ওই মাঝিকে বললেন যে তুমি নৌকাটা নিয়ে ওখানে দাঁড়া, ওই চরে করো, রাখো, আমি নামবো। তো মাঝি বলতেছে যে কেন স্যার, ওইখানে মানে এই তো শুধু চর, কিছু নাই। তিনি বলছেন ওখানে রাখো, নিয়ে আমি নামবো। তো বলার পরে ওই মাঝি তাকে নিয়ে গেল ওই চরের ওইখানে, নিয়ে নৌকা রাখলো, খ্যাচ করে চরে নৌকা ভিড়লো বালি চরের মধ্যে। তো তিনি তার 2 জনের লোককে বললেন আসো নামো আমার সাথে। মাঝিরে বললো যে এখানে রাখো কিছুক্ষণ নৌকা, খুঁটা দিয়ে রাখো, বলে নামলেন। তো নেমে যখন উঠছেন চরে, বালির চর, তিনি তাকাচ্ছেন যে কোনো পায়ের ছাপ আছে কিনা। এই মুমতাজ সাহেব খুব কিউরিয়াস ছিলেন। তিনি এই যে রাতের বেলাতে দেখছেন এই অতিপ্রাকৃত জিনিস, তিনি এটা শিওর হবেন যে এটা অতিপ্রাকৃত জিনিসই, অবশ্যই অতিপ্রাকৃত জিনিস। যেহেতু তিনি যেই জিনিসগুলো দেখছেন এটা অবশ্যই অতিপ্রাকৃত, বাট এদের এই হাল হাকিকত বা তারা কিভাবে আসে, তাদের পায়ের ছাপ পড়ে কিনা, এগুলো নিয়ে তিনি খুব কিউরিয়াস ছিলেন। তো তিনি হেঁটে উঠলেন চরে, তাকায় দেখতেছেন। তো চিন্তা করলেন এখানে তো কনস্ট্যান্টলি পানি এসে বাড়ি খাচ্ছে, এখানে থাকবে না, আরও সামনে যাই। তো হাঁটতে হাঁটতে গেলেন, তার সাথে 2 জন বললেন যে কী হয়েছে, আপনি নাকি রাত্রে কি দেখছেন? তিনি বললেন যে হ্যাঁ দেখছি, এখন তুই চুপ থাক, আগে সামনে যাই। বলতে বলতে হেঁটে গেছেন। তো বালু চর, ওইখানে আসলে বালি আর কিছু নাই, নতুন পড়ছে চর একদম, মানে তেমন কোনো ঘাস বা কিছু জন্মানোর মতো সময় নাই, মানে এখনও সময় হয় নাই আর কি। মানে বালুটা কিছু কিছু মোটা দানা, কিছু চিকন দানা চিকচিক করতেছে, দুপুরের ইসে খরো তাপ, এর মধ্যে হাঁটতে 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 একটু সামনে উঠছে। সামনে উঠে ভালো মতো তাকায় দেখলেন তিনি কোনো পায়ের ছাপ পেলেন না। খুব আশ্চর্যজনক ব্যাপার, কোনো পায়ের ছাপ নাই। মানে এখান থেকে এতগুলা মানুষের মতো জন্তু যদি হাঁটা চলা করে একটা ফুটপ্রিন্ট থাকবে, একটা ফুটপ্রিন্টও নাই। তো তিনি তখন ওখান থেকে মানে হেঁটে রওনা দিলেন, হেঁটে আবার এসে নৌকায় উঠলেন, বললেন চলো। তো মাঝি বলল যে ওখানে কি দেখতে গেছিলেন? তো বললেন কি দেখতে গেছিলাম, তো কাল রাত্রে ওখানে কি দেখছি শুনো। তিনি তার সাথে 2 জন লোককে আর ওই মাঝিকে ওই ঘটনা বললেন, কারণ এই 2 জন তো ঘুমাইতেছিল তখন। তো তারা শুনে তো অবাক, বলে খালু এরকম জিনিস দেখছেন, আবার ওখানে নামছেন? তো কী হয়েছে? নামছি দেখবো না, ওটা কী ছিল? তো মাঝি বলে যে খালুর সাহস আছে। মাঝিও তাকে খালু বলা শুরু করছে, বলছে যে খালুর সাহস আছে। তো বললো যে এখানে আসলেই রাতের বেলা মানুষ উল্টোপাল্টা জিনিস দেখে, এই নতুন চর যে ওঠে এখানে অনেক কিছু মানে থাকে, মানুষ বলে যে অনেক চর থাকে তো ডুবে যায়, এই পানির যখন এই বর্ষা সিজন আসে সব তো পানির তলে চলে যায়, তখন অনেক কিছু এরকম মানুষ দেখে, ওখান থেকে পানির তল দিয়ে ওঠে। মানুষ অনেক বলে যে পানির তলেও জিনেদের বাড়ি ঘর আছে, এগুলো বলে। তো মাঝি বললো আর কি। তো উনি তো শুনছে মুমতাজ সাহেব, তার এইসব অনেক শোনায়, এই ধরনের ব্যাপার স্যাপার অনেক শোনা, তাদের গ্রামে অনেক শুনছেন তিনি। যাই হোক, তারপর চলতে চলতে চলে আসেন বাড়িতে, এবং এসে তিনি বাড়িতে এই তো চলে আসছেন, সবাইকে বলছেন ঘটনা। আর আহসান আলী সাহেবের মামা ছিলেন তার বন্ধু, তো এই তো তিনি শুনছিলেন, এবং এই ঘটনা আহসান আলী তার মামার কাছে শোনেন। এই ছিল আহসান আলীর শেয়ার করা ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি এরকম নদীর ঘটনা শুনতে বেশ পছন্দ করি, আমার কাছে বেশ লাগে। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhutore@gmail.com। আপনাদের কাছে যদি সেরকম কোনো ঘটনা থাকে যেটা আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, বা আপনার পরিচিত জন কেউ এক্সপিরিয়েন্স করেছেন, বা আপনি শুনেছেন গ্রামে কারো কাছে, বা আপনাদের এলাকার কোনো ঘটনা শুনেছেন, কোনো লেজেন্ড আছে, সেটা আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাবো পরবর্তী ঘটনায়। ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম আপনাদের মাঝে, নিয়ে এলাম অদ্ভুতুরের তৃতীয় ঘটনা।
এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন সোহেল আহমেদ ঢাকার ধানমন্ডি থেকে। সোহেল তার শোনা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন। শোনা মানে তার খুব কাছের মানুষের কাছ থেকে শোনা, আর যার সাথে ঘটেছিল তাকে সোহেল বেশ ভালোভাবে চেনে। তো সেই ঘটনাটি তিনি শেয়ার করেছেন, তিনি আমাকে অনুরোধ করেছেন আমি আমার মতো করে যেন শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি সোহেলের ঘটনায়। এটি 90 দশকের শেষের দিকের ঘটনা। সোহেলরা ট্যানারি ব্যবসা করতো, তাদের ট্যানারি ব্যবসা ছিল এবং জিগাতলার একদম ভিতরে ওদিকে তাদের ট্যানারি ছিল। তো হঠাৎ তাদের যে পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা ছিল, সোহেলের বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সোহেলও মাঝে মাঝে ওখানে বসতো, প্রায় বসতো। তো যাই হোক, সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছেলেটা কাজ ছেড়ে চলে যায়, তার সাথে একটু সমস্যা হয়, সে ছেড়ে দেয়। তো এই ছেড়ে দেওয়ার কারণে সোহেলদের একটু সমস্যা হয়ে যায়, কারণ তাদের যত ছোটোখাটো কাজ ইম্পর্টেন্ট মানে বিভিন্ন কাজে পাঠাতো আর কি ছেলেটাকে। তো এরকম কেউ না থাকাতে খুব সমস্যা হয়ে যাচ্ছিল, সোহেলের নিজের যেতে হচ্ছিল এবং এগুলো দেখতে পাচ্ছিল না। তো সোহেলের চাচা সোহেলকে একটা ছেলে এনে দেয়, তার বন্ধুর ভাগনা, মানে সোহেলের চাচার বন্ধুর ভাগনা, তার নাম মীর। তো মীরকে এনে দেয়। ছেলেটা বেশ ভালো সন্তোষিষ্ট এবং সোহেল তাকে বোঝায়, বিভিন্ন কাজ টাজ শেখানোর চেষ্টা করে। তো সে শিখছিল। তো সারাদিন এরকম চলে গেল, টুকিটাকি কাজ করেছে, মানে তাকে পাঠাইলো এটা নিয়ে আসতে, ওদিকে এটা করতে, মানে নিয়ে যে চিনাচ্ছে, তো করতেছে সে। তো সারাদিন এগুলো করার পরে তো বললো যে, মীরকে বললো কি তুমি কি পারবা মনে হয়? তো বললো যে হ্যাঁ স্যার পারবো, কোনো অসুবিধা নেই, তবে আপনার চাচা বলছিল আমাকে বাসা করে দিবে আর কি, একটা নিয়ে দিবে এখানে। তো বলে আচ্ছা, তো যাও চাচার কাছে যাও বলে সেই মীর চলে যায় ওখান থেকে ওই দিন সন্ধ্যায়। তো পরদিন আবার হাজির মীর। তো তাকে জিজ্ঞেস করে সোহেল যে কি বাসা নিছো? বলে যে হ্যাঁ। কোথায়? বলে ওই মানে একটা জায়গার কথা বলে, ওখান থেকেই। ওখানে মানে একটু জায়গাটা একটু বেশ মানে পুরনো, অনেক বাড়িঘর অনেক পুরনো, ওই জায়গায় একটা জায়গার কথা বলে যে ওই জায়গায় বাসা নিয়ে দিছে। তো সোহেল বললো যে তোমার তো এখান থেকে যেতে যেতে রাত হয়ে যাবে ভাই, প্রায় 10টা-11টা বাজবে, তুমি কি পৌঁছাইতে পারবা রাত্রেবেলা ওখানে? বলে হ্যাঁ স্যার পারবো, অসুবিধা নেই। তো বলে আচ্ছা ঠিক আছে, তো তুমি মোটামুটি রাস্তাঘাট চিনছো তো? বলে যে হ্যাঁ। তোমার নিয়ে আসছে কে আজকে? আপনার চাচাই এনে দিছে এখানে, মানে তার চাচাই তাকে ওই বাসা টাসা দিয়ে সব ঠিকঠাক করে দিয়ে গেছে। তো সোহেল বলে ঠিক আছে। যাই হোক, তাকে কাজ টাজ বোঝায়, ওই দিন সে থাকে অনেকক্ষণ এবং রাতের বেলা সোহেল তাকে দিয়ে আসে ওই জায়গায়, মানে সে বাসায় যাচ্ছিল মোটরসাইকেলে করে দিয়ে আসে তার, সেই যেখানে থাকে তার কাছাকাছি জায়গায়। তো সোহেল জানে যে এই জায়গাটা একটু পুরনো, বিল্ডিং টিল্ডিং অনেক অন্যরকম আর কি, মানে একটু সস্তায় ঘরটর পাওয়া যায়। তো ওখানে দিয়ে আসে সোহেল, দিয়ে এসে সোহেল চলে আসে। এখন দ্বিতীয় দিন মীর আসে, সে কাজ করে এবং রাতের বেলা নিজের মতো চলে যায়। সোহেলও তাকে ওইভাবে বিদায় দেয় রাতের বেলা। সে যখন নাকি তার অফিস বন্ধ করে বেরোচ্ছে, ওই মীরও চলে যায় আর কি। আর তৃতীয় দিন মীর আর কাজে আসে না। তো সোহেলের কাছে এটা একটু মানে লাগছে যে ছেলেটা 2 দিন কাজে আসলো, আজকে আসলো না। আর তখনকার সময় তো এমন না যে কারো মোবাইল নাম্বার আছে কল দেওয়া যায়। তো সে চিন্তা করে যে কী ব্যাপার, কী হলো ছেলেটার। তো সে তো বাইরে যাবে, তার কাজ আছে, ব্যাংকে যেতে হবে। তো সে তাদের ট্যানের একটা ছেলেকে ডেকে বলে যে মীর যদি আসে ওরে কই সমক ব্যাংকে আসি আমি, ওই এলাকারই আর কি, ওখানে চলে যেতে। আর এই তো বলে সে তার মতো চলে যায়। তো তার কাজটা শেষ করে সে যখন ফেরত আসে তখন অলরেডি প্রায় দুপুর হয়ে গেছে। দেখে যে ওই ছেলে আর আসে নাই, মীর আসে নাই। তো তখন সে ভাবলো সোহেল যে হইতে পারে যে ছেলেটা হয়তো এই কাজ ভাল লাগে নাই বা করতে চাচ্ছে না বা কোনো সমস্যা আছে। তো সে আর ওইটা চিন্তা না করে তার নিজের অফিসে যায় বসে, আর সে ওই চিন্তা ভাবনা করে যে অন্য একটা ছেলে রাখতে হবে এই সেই। তো এরপর তো সারাদিন বিভিন্ন কাজে ডুবেছিল, যে টুকিটাকি কাজ ছিল নিজে করছে, তার ওই ট্যানারি একটা ছেলেকে দিয়ে করাইছে এনে। তো এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, ওই তো আর আসে নাই। তো তার চাচা আসলো সন্ধ্যার পরে, এমনি ঘুরতে ঘুরতে আসছে, এসে তার সাথে বলতেছে কি অবস্থা কি, তো ওই ছেলেটা কেমন কাম করতেছে, কথা বলতেছে আর কি, যে ওই পোলাটা দিয়েছি ও কেমন কাম করতেছে। সোহেল বলে পোলাটা তো আহে নেই আজকে। কাহে নেই? না। কি আশ্চর্য, ওরে তো আমি বাসা টাসা নিয়ে দিলাম, ও তো বেশ খুশি, ওম করে বেশ ভালো লাগছে ওর কইলো। তো হ্যাঁ কিন্তু কাজে তাহে নেই আজকে। আচ্ছা ঠিক আছে, দেখি ওরে খুঁজুম নে, আমি বাসা তো আমি দিছি, দেখুম নে খুঁজুম নে বলে চাচা চলে যায়। তো ওই দিন রাত্রেবেলা সোহেল তার মতো অফিস থেকে বাসায় যায়। পরদিন সে আসছে, দেখে ওই ছেলে নাই, ওই মীর তো আসেই নেই। তো সে ধরেই নিচে ছেলে কাজ করবে না। তো দেখা গেল যে সকালের একটু পরে তার চাচা আসছে, যখন মানে তার ব্যাংকে যাওয়ার সময়, ওই কাছাকাছি সময়। তো চাচা এসে বলতো স্যার এ তো খবর তো খারাপ। কি কই পোলারে দিয়েছিলাম না, ওর তো বিশাল সমস্যা হয়েছে, ওর তো ভূতে ধরছে। বলে মানে? তো বললো যে এরকম ঘটনা বলবে আর কি। তখন সোহেল বললো যে আচ্ছা ঠিক আছে, আয়সা শুনতেছি আপনার কাছ থেকে কথা। তো সোহেল যে তার কাজ সেরে ব্যাংক থেকে এসে পরে দেখা যায় চাচা তখনও বসে আছে, চা সিঙ্গাড়া খাচ্ছে। তো তখন তার চাচা তাকে ঘটনাটা বলল যে কি ঘটছে। বললো যে ওই দিন রাতে, মানে দ্বিতীয় দিন তো আর সোহেল তাকে নামায় দেয়নি, সে নিজে নিজে গেছে। তো আমির ওখান থেকে বেরোয় তার মতো বাসার দিকে রওনা দিছে।
হেঁটে যাচ্ছে, ওখানকার গলিগুলা খুব ন্যারো, আর মানে ওইখানে ট্যানারি এলাকাটা এমনি একদম ন্যারো এবং অন্ধকার থাকতো রাতের বেলা, আর কেমন একটা স্মেল হয়ে থাকতো, মানে জায়গাটা কেমন জানি এমনি একটু নোংরা ছিল ওই সময়। তো ওখান থেকে নাকি মীর হেঁটে হেঁটে যাচ্ছিল, তো যেতে যেতে তার যে বাসার যে রাস্তা ওইটাতে পড়লো, ওই রাস্তায় টুকিটাকি রিক্সা ছিল তখনও, রাত তখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তো ওখান থেকে যেতে যেতে একেবারে সে যখন নাকি যেই গলিতে থাকে ওইখান দিয়ে ঢুকলো, ওইটা একটা পুরোনো গলি, মানে অনেক পুরনো, এবং ওই গলিতে সোজা গেলে রাস্তার দুই পাশে বাড়ি, এবং বাড়িগুলো বেশ পুরনো ছিল। যেই বাড়িটা ওকে নিয়ে দিয়েছিল মীরকে সোহেলের চাচা, সেটা ছিল একটা পুরনো বাড়ি, এবং ওই বাড়ির সামনের ফ্রন্টের এন্ট্রান্সও ঠিক মতো নাই, মানে একটা এরকম লোহার গেটের মতো আছে, তার লোহাটা খসে গেছে, এরকম বেড়া দিয়ে আটকায় রাখা। ওই যাই হোক, ওখান থেকে ঢুকে নিচতলায় ছিল সেই বাসা একটা রুম, যে জায়গায় ওকে দিছিল, তো ও ওখানে যাবে আর কি বাসা। তো গলিতে ঢুকছে, গলির দুই পাশে তো মানে একদম পুরানো পুরানো বাড়ি, গাছপালা একদম ছেয়ে আছে। রাতের বেলা ছাদের আলো পড়ছে রাস্তার মধ্যে, ওই গাছপালার ফাঁক ফোকর দিয়ে যে যতটুকু আলো পড়ছে রাস্তার মধ্যে অতটুকু, মানে একটা মনে হচ্ছে যে একটা সুন্দর নকশা কাটা চাঁদের আলোর নকশা। তো মীরের কাছে একটু ভয় লাগছে ওখানে ঢুকে, ওই গলিতেই কেমন জানি একটা মানে অবস্থা, এই রাত 11:30টার দিকেই কেমন জানি একদম মানে নিঝুম হয়ে গেছে। সে ওই যে পিছনের যে রাস্তাটা ছেড়ে আসছে ওই রাস্তাটা এর থেকে অনেক ব্যস্ত ছিল। তো তার রাস্তাটা হচ্ছে সোজা হেঁটে যাবে সে, দুই পাশে এরকম বাড়িঘর, ডান পাশে একটা পুরনো বাড়ি আছে, ওইটার বাউন্ডারি দেওয়া, মাঝখানে এরকম কাঁঠাল গাছ উঠে আছে, বেশ পুরনো একটা কাঁঠাল গাছ, আর ওইখান থেকে আলোগুলো এসে পড়ছে, মানে রাস্তায় পড়ছে, আর একটা উঁচু বাউন্ডারি ওই পাশে, বেশ উঁচু বাউন্ডারি। তো এখান থেকে দেখতেছে মীর হেঁটে হেঁটে যাচ্ছে, তার কেন জানি একটু ভয় লাগছে। সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে থাকে, কিন্তু কেন জানি এই পরিবেশটা তার কাছে খুব ভয় লাগতেছে, আর কেমন একটা বাজে গন্ধ, ভ্যাপসা একটা গন্ধ চারিপাশে। তো সে তো বুঝছেই যে তার কাজ হয়েছে ট্যানারি এলাকায়, তার এই গন্ধের সাথে ইউজ টু হয়ে যেতে হবে এমনিও। তো মীর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, হঠাৎ তার চোখ পড়লো ওই যে উঁচু দেয়ালটা, ওই দেয়ালের ওই পাশে কেউ একজন নড়াচড়া করতেছে ঠিক দেয়ালটার নিচে। তো ভালো মতো যে কে ওইটা খেয়াল করে দেখতেছে, একটা সাদা রঙের এরকম মনে হচ্ছে শাড়ি পরা, মানে শাড়ি পরা কারণ বোঝা যাচ্ছে যে ওপর থেকে নিচ পর্যন্ত সাদা, তো বুঝলো শাড়ি পরা কোনো কেউ ওখানে নড়াচড়া করতেছে বা কিছু একটা ঘাটতেছে ওই জায়গায়। তো মীর যখন আরেকটু সামনে এগিয়েছে তখন দেখলো যে ওখান থেকে ফট করে ঘুরে রাস্তার মধ্যে চলে আসলো হেঁটে, ওইখান থেকে সরে রাস্তার মাঝখানে চলে আসছে। ওই মানে মহিলা যখন রাস্তার মাঝখানে আসছে তখন রাস্তার শেষ মাথায় একটা ল্যাম্পপোস্ট ছিল, ওইটা পিট করে দুইবার জ্বলে নিভে গেল। এটাতে মীরের কাছে একটু অস্বস্তি লাগছে, কারণ গ্রামের ছেলে, সে অনেক কথা শুনে, গ্রামে এরকম ভূত প্রেতের অনেক কথা প্রচলিত আছে, যে এরকম বাতি নিভে যায় ইত্যাদি ইত্যাদি, তার কাছে মানে ভয় লাগছে সোজা কথা। তো সে দেখলো যে ওই মহিলা রাস্তার মাঝখানে, আর ওই ল্যাম্পপোস্টের বাতিটা নিভে গেল, শুধুমাত্র চাঁদের আলো পড়তেছে রাস্তার মধ্যে। আর এইটার মধ্যে দেখা যাচ্ছে সাদা শাড়ি পরা একটা মহিলা, তার চুল অনেক লম্বা, এই চুল প্রায় মাটি ছোঁয় এরকম একটা, এবং সে হেঁটে হেঁটে যাচ্ছে সোজা, ছাড়া চুল, আবার চুলটা ছাড়া পেছন দিকে, সে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। তো মীর চিন্তা করলো যে আমি হাঁটার গতি একটু কমাই, এই মহিলা যেখানে যাবার জায়গা আমি ঢুকে যাই, এটা ভূত প্রেত না হলেও কোনো মহিলা যদি হয় আমি কি করবো, জোরে জোরে দোয়া পড়লে তো আবার এটা খারাপ। এই চিন্তা করে সে আস্তে আস্তে হাঁটতেছে। সে এখান থেকে বুঝতে পারতেছে যে সে তার বাসা, যে বাসায় সে থাকে ওই বাসাটাই যে সামনে যে হাতের বায়ে, সে বুঝতে পারতেছে সে ঢুকে যাবে, এই চিন্তা করেই সে যাচ্ছে। তো মীর আরেকটু সামনে যে অবাক হয়ে দেখলো যে ওই মহিলা, সে যে বাসায় যাবে ওই বাসার গেটের কাছে যে ঘুরলো, ফট করে বাঁয়ে ঘুরে হেঁটে ওই দরজা দিয়ে ঢুকে গেল। মীরদের বাসার যে দরজাটা এরকম যে বললাম যে ভাঙাচোরা, একটা বেড়া দিয়ে এরকম লাগানো হালকা মতো, দেখলো যে মহিলা আস্তে করে দরজা ঠেলা দিয়ে ঢুকে গেল ভিতরে। তো মীর চিন্তা করলো, আরে আমি যে বাসায় থাকি এই বাসায় ঢুকলো, এটা কেমন কথা। তার কাছে বেশ ভয় লাগছে যে এই বাসায় ঢুকছে, মানে কেমন কথা এটা। আর সে তো থাকে নিচতলায়। তখন মীর ভাবতেছে যে আচ্ছা আমি তো নিচতলায় থাকি, মহিলা ঢুকছে, এমনও তো হইতে পারে বিল্ডিংয়ের কোথাও থাকে, এরা হয়তো মহল্লারই মানুষ বা এলাকারই মানুষ, হয়তো এখানে আসছিল কোনো কাজে। কিন্তু মাথায় তার মানে কাজ করতেছে না, এখন প্রায় রাত 12টার মতো কাছাকাছি বাজে। এই সময় এই মহিলা এরকম নেমে এসে ওই বাউন্ডারি দেয়ালের কাছে, জায়গাটা মনে ময়লা হয়নি, কি ঘাটতেছিল, মানে এটা তার মনে কি ঘাটতেছিল ওইখানে। তো যাই হোক, মীর আস্তে আস্তে বাসার কাছে যায়। এখন মনটা হচ্ছে দোদুল্যমান, ওখানে কিন্তু ল্যাম্পপোস্ট নাই, পুরো অন্ধকার, বাসার সামনেটা চাঁদের আলো যতটুকু পড়ছে এরকম। আর বাসাটার দিক তাকাইলে তার বুকের মধ্যে খাঁ করতেছে। 3তলা একটা বাসা, পুরোনো আমলের 3তলা বাসা, মানে অনেক পুরানো। এইটা মনে হয় হয়তো দেখা যায় যে 50s বা এরকম করা, এরকম সময় একটা বিল্ডিং, পুরানো, মানে ভয় পায়, তার ভয় লাগতেছে দেখে ওখানে। এবং তাদের বাসার সামনে গাছ আছে কয়েকটা, অন্ধকার। এখান থেকে রাস্তার থেকে দাঁড়ায় দেখতেছে ভিতরে ঢোকার রাস্তাটা পুরো অন্ধকার, সিঁড়িঘর যেদিকে গেছে। তো
তো অনেক সাহস সঞ্চয় করে মীর নাকি আস্তে করে দরজাটা ঠেলা দিয়ে ঢুকে ভিতরে, ঢুকে হেঁটে হেঁটে একদম বাসার সামনে আসে। এখন তার মূল বিল্ডিংয়ে ঢুকতেই ভয় লাগতেছে, মানে তার যে রুমটা বা ফ্ল্যাটটা যে নিচে, সেটা তো হেঁটে সিঁড়িঘর দিয়ে ঢুকতে হবে। বাঁ দিকে হলে সিঁড়িঘরের ওই যে মিটার টিটার রাখে ওগুলা, ইলেকট্রিকের মিটার টিটার, আর ডান দিকে সিঁড়ি এবং সিমেন্টের সিঁড়ি, বেশ মানে একটা মানে বোটকা গন্ধ, সোদা গন্ধ আসতেছে যেহেতু পুরানো ওইগুলা। তো যাই হোক, তারপরও সে চিন্তা করতে করতে আস্তে আস্তে সিঁড়িতে উঠে সে ওই তার দরজার সামনে যে দাঁড়ায়, আর বাতি নাই কিন্তু এখানে। তো সে মানে ওখানে ডান পাশে তাকায় দেখছে যে তার যে সামনে ঘরের সামনের বাতিও জ্বলে না, মানে ওটাতে কোনো লাইট লাগানো নাই, বাল্ব লাগানো নাই। তো সেই আন্দাজে মানে ওই বাইরের আলো একটু চোখে পড়াতে হালকা চোখে শুয়ে আসে, এই আন্দাজে পকেট থেকে চাবিটা বের করে তালা মেরে দিয়ে গেছিলো দিনের বেলা, একটা গ্লোব তালা। তো চাবি আন্দাজে বের করে ঢুকায় তালাটা খুললো, কটাস করে তালা খুলছে। তো সে তার ওই ঘরের দরজা খুললো, ক্যাঁচ করে শব্দ করে দরজা খুলছে। দরজা খোলার পরে ঘরের মধ্যেও কেমন একটা বোটকা গন্ধ। তো ওইখানে একটা চৌকি ছিল, ওই চৌকিটা নাকি আগে মানে যারা যে ছিল মানে এখানে বা যে ভাড়া দিতেছে সেই রাখছিল। তো ওই ইসের চাচা, সোহেলের চাচা আবার রিকোয়েস্ট করে বলছে চৌকিটা রাখতে, ছেলেটা নতুন আসছে এর জন্য। তো সে ঘরে ঢুকে বুঝতে পারতেছে যে অন্ধকারের মধ্যে, ঘরের মধ্যে জানলার মধ্যে কোনো পর্দা নাই, যেহেতু সে তো একটা ব্যাচেলার ছেলে, নতুন আসছে একদম, সে কি করবে। তো ওই জানালা হচ্ছে কাঠের জানালা, উপরে একটু কাঁচ দেওয়া, সেটার ফাঁক দিয়ে হালকা আলো এসে পড়তেছে এখানে। সে বুঝতে পারছে এখানে চৌকিটা আছে, আর ওই পাশে একটা টেবিল আছে, সেটাও সে জানে যে একটা টেবিল আছে। তো সে ওই দরজা খোলা রেখেই হাত রাখতে শুরু করলো সুইচ ডান দিকে, মানে লাইট জ্বালবে আর কি। তো হাতে সুইচ লাগছে, ওই যে ছোট ছোট নবের মতো সুইচগুলো ছিল তখন। তো এরকম কয়েকটা টক 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 করে মারলো, কোনোটা বাতি জ্বলতেছে না। তো সে বুঝলো যে এখানে হয়তো ওই বাল্ব হয়তো কেটে গেছে বা বাল্ব নাই। আর তার তখন মনে পড়লো যে আরে আমিও তো দিনের বেলা চিন্তা করি না এখানে বাল্ব লাগাইতে হবে, দেখছি একটা লাইট ঝুলে মানে লাগানো আছে, মনে করছে জলে। তো সে নিজে মানে বিষোদ্গার করলো আর কি, ঢুকে চিন্তা করতেছে যে লাইট তো জ্বলে না। তো দরজা খোলা রেখে সে চিন্তা করলো যে আমি রান্নাঘরে যাই, যদি ওই ড্রয়ার মধ্যে মোম টম থাকে জ্বালাই। আর নিজেকে নিজে বিষোদ্গার করতেছে যে আমি কেন দিনের বেলা এখানে বাল্বগুলো চেক করি নাই, একটা মোম কিনি নাই, এগুলো তো আমার দরকার। এই চিন্তা করতে সে রান্নাঘরের দিকে হাঁটলো। মানে তার এখান থেকে হেঁটে ডানে গেলেই হলো তার ঘরের সাথে লাগোয়া হলো রান্নাঘর, এই পাশে একটা দরজা, ওইটাতে একটা বাথরুম আছে, মানে এরকম একটা ছোট্ট করিডোরের মতো এখানে একটা বাথরুম। তো সে হেঁটে যখন রান্নাঘরের দিকে গেছে, রান্নাঘরের মধ্যে থেকে মনে হচ্ছে আলো আসতেছে, মানে মনে হচ্ছে যেটা আলো এরকম কাপা 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 আলো বেরিতেছে। তো একটু ভয় পাইছে, মানে মীরের কাছে ভয় লাগছে যে রান্নাঘর থেকে আলো আসে কেন। আর রান্নাঘরের পাশেই যে ছোট্ট হাঁটার জায়গার পাশে যে তাদের যে বাথরুম, মানে ওইখানেই বাথরুম আর গোসলখানা, ওইখান থেকে মনে হচ্ছে যে পানির শব্দ আসতেছে, মানে কেউ কল ছেড়ে পা ধুলে যেরকম শব্দ আসে ওরকম। তো মীরের কাছে বেশ ভয় লাগছে যে ঘরটা তো একে অন্ধকার, রান্নাঘর থেকে একটা আলো আসতেছে এবং কাপা কাপা আলো কেমন, আর এখানে পানি দিয়ে কেমন পা ধুলে যেরকম কলের মধ্যে যেরকম ছাড়লে কল বন্ধ করলে যেরকম শব্দ আসে সেরকম ফসফস করে পানির শব্দ আসতেছে। চিন্তা করলো ঘটনা কি, কেউ আসে নাকি এখানে, তালা মেরে তো গেছি, আর এইখানে রান্নাঘর থেকে আলো আসে কেন। তো সেইটা ভাবতে ভাবতেই মীর চলে গেছে রান্নাঘরের দরজার সামনে। তো রান্নাঘরের দরজার সামনে যখন গেছে তখন ভিতর থেকে একটা হিট লাগতেছে তার, হিটের মধ্যে সে ঢুকে গেল ভিতরে দেখতেছে যে চুলা দুইটা জ্বলতেছে, মানে ওখানে গ্যাসের চুলা ছিল, গ্যাসের চুলা জ্বলতেছে। তো বেশ গরম, এবং গ্যাসের চুলার আগুনের গরম লাগতেছে গায়ের পাশে, এবং তার ওই গ্যাসের চুলার পাশে একটা জানলা আছে, ওই জানলার একটা পাট খোলা এই পাশে, মানে একটা পাট খুলে আছে। তো মীর অবাক হয়েছে, ভয়ও পাইছে যে এই চুলা জ্বলছে কেমনে, আর এই পাট খোলা কেন জানলার। তো সে চিন্তা করতেছে এমন কি হলো যে এখানে কেউ জানলা দিয়ে, এই গ্যাসের চুলা যেহেতু জানলার পাশে, এমনও তো হতে পারে যে কেউ গ্যাস অন করে চুলাটা জ্বালাইছে। এগুলো সে মানে একটা র্যাশনাল এক্সপ্লেনেশন চিন্তা করতে সে দেখলো যে ওইটার পাশেই, গ্যাসের চুলার পাশেই ওখানে ম্যাচেরই রাখা বাক্স রাখা আছে। তো চিন্তা করলো এই ম্যাচ দিয়েই মনে হয় কেউ জ্বালাই দিছে আগুনটা, এই আগুনটা মনে হয় এখন চলতেছে। তো সে চিন্তা করতেছিল চুলাটা নিভাই দিবে তাড়াতাড়ি, তার কাছে অস্বস্তি লাগতেছিল। তো সে তাড়াতাড়ি এই চুলার আলোতেই তাকায় দেখলো যে সুইচ বোর্ডের দিকে, মানে যে তাড়াতাড়ি সুইচ অন করলো, মনে করলো বাতি জ্বলবে। দেখে যে না, রান্নাঘরেও বাতি জ্বলে না, আর বাল্ব জ্বলতেছে কিন্তু বাতি জ্বলে না। তো সে নিজের মনে মানে তীব্রভাবে বিষোদ্গার করলো নিজের কাছে যে এইখানেও বাতি নাই, রুমে নাই, আমি নিজেও এগুলা খেয়াল করি নাই, এখানে আমি অন্ধকারে থাকবো কেমনে। এই চুলাটা যে নিভাই নাই, সে বললো যে মানে ভালো হয়েছে। তো সে যে ওই ম্যাচের দিকে হাত বাড়াইলো, দেখলো যে ম্যাচের যে ওই বাক্সটা, ওইটার মধ্যে কোনো কাঠি নাই, শুধু খোসাটা পড়ে আছে। তো যাই হোক, চুলা সে নিভাই নাই, সে চিন্তা করলো যে ঘটনা কি। এদিক ওদিক হাতায় তাকায় দেখলো যে কিছুই নেই আসলে, মানে তার কোনো প্লেট কিচ্ছু নাই, মানে একটা খালি রান্নাঘর, ওখানে মোম থাকারও প্রশ্ন আসে না।
তো সে মনে মনে খুব আপসেট হয়ে গেল, চিন্তা করলো যে আমি যদি রাত্রে ঘুমাইতে হয় কেমনে ঘুমাবো, আমি তো খাইও নাই। যাই হোক, চিন্তা করলো আজকে না খেয়ে ঘুমাইলাম, কি আর করার। কিন্তু এই যে পানি ছাড়তেছে কি, এইটাও একটা ভয় লাগতেছে তার। তো যাই হোক, সে বেশ ভয় পাইছে। মীর কিন্তু মনে মনে একদম ধমে গেছে। তো সে তখন চিন্তা করলো চুলাটা পড়েনি ভাই, চিন্তা করে সে রান্নাঘর থেকে ঘুরছে, বেরোয় চুলার ওখান থেকে ঘুরে আসছে, এসে রুমে ঢুকছে। রুমে একটা পা দিছে, পা দিয়ে তার বুকের মধ্যে ধক করে উঠছে। সে দেখতেছে ওই যে দরজাটা খোলা রাখছিল, যে বাইরে যে রাতের আলো আসতেছে সেটা ওই চৌকির উপরে সে হালকা পড়তেছে, যে দরজা খোলা। চৌকির মধ্যে মনে হইতেছে কি একজন বসা, একটা অবয়ব সে বুঝতে পারছে পুরা, এবং সে ফিল করতেছে একটা মানুষ বসা ওইখানে, এবং মানুষটার গায়ে যে সাদা কাপড় পরা সেইটা পুরা বুঝছে, পুরা পুরো একটা মানুষের অবয়ব, সাদা একটা শাড়ি পরা, সেটা বুঝতেছে ওখানে বসে আছে ওই চৌকির উপরে। এবং অন্ধকারের মধ্যে শুধু অবয়বটা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। চৌকির পিছে যে জানলা, ওইটার মধ্যে কাচের আলো হালকা এসে পড়ছে পিছন থেকে, এই জন্য বোঝা যাচ্ছে মাথাটা বোঝা যাচ্ছে, কোনো কালচে চুলের মাথা এরকম। তো ভয়ে মীর জমে গেছে। মীর এক পা যে সামনে যাবে সে উপায়ও নাই। মীর দেখলো যে চৌকিতে যে বসা, সে পাটা এরকম সামনে আনলো, এমনি করে সামনে আনছে, তা পাটা একটু আলোতে বেরিয়েছে। সে দেখলো যে পাটা পিছন দিকে ঘোরানো, উল্টা, এবং হাত দিয়ে তাকে এইভাবে দেখাইলো দরজার দিকে, এরকম করে হাত দিয়ে দরজার দিকে তাকায়, এরকম করছে, দরজার দিকে তাকে দেখাইতেছে এরকম বের হয়ে যাওয়ার জন্য। কোনো শব্দ নাই। মীর একদম ভয়ে কাঠের মতো জমে গেছে, সেখন নড়বে কিনা ভাবতেছে। পর মুহূর্তে চিন্তা করলো যে এখানে দাঁড়ানো সম্ভবই না, এত ভয় পেয়েছে, এক লাফ দিছে দরজার দিকে। সে ওখান থেকে একদম স্ট্রেট লাফ দিছে, লাফ দিয়ে সামনে এসে পড়ে দরজা দিয়ে বের হয়ে যেতে যে তার পা আটকায় গেছে হচ্ছে দরজার যে উঁচু জায়গাটা, ওই জায়গায় সে একদম ধ্রিম করে যে পড়ছে ওইখানকার ফ্লোরের মধ্যে, তার মাথাটা ঠুকে গেছে। এবং তার কাছে মনে হলো যে সে বেহুশ হওয়ার আগে সে বেহুশ হয়ে গেছিল, যে তার ঘাটটাকেও চেপে ধরে তাকে ছুঁড়ে এরকম সামনের দিকে ফেলছে। তো মীরের যখন হুঁশ ফিরছে, তখন দেখছে যে কয়েকজন মানুষ তার দিকে ঝুঁকে আছে এবং তাকে বলতেছে কি হয়েছে। কয়েকজন মুসল্লি টাইপের, সে চোখ তার চোখটা তখন ঝাপসা ঝাপসা, সে তাকায় বুঝতেছে না, দেখতেছে কয়েকজন মুসল্লি টাইপের মানুষ, মাথায় টুপি আছে এবং যাচ্ছে, এবং দূরে মসজিদের আজানের শেষ শব্দ শুনতেছে। তার বুঝছে যে এই মানুষগুলা নামাজ পড়তে যাইতেছে মসজিদে, তাকে দেখে থামছে। এর মধ্যে রাতের এতটা সময় পার হয়ে গেছে। তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছে, তো সে উত্তর দিতে, তাদের মধ্যে একজন বললো আচ্ছা এই ছেলেটাকে আমি নিয়ে যাই, আমার বাসায় নিয়ে যাই, কি করতে কি ব্যাপার। তো ওই সাথে আরেকজন হেল্প করলো, নিয়ে দেখলো যে যেখানে সে পড়েছিল সে ওই যে বাসাটার মধ্যে থাকার কথা, সেই বাসারই গেটের সামনে, সে পড়ছে কিন্তু বাড়ি গেছে ওই দরজার বাইরে, সে পড়ে আছে একদম গেটের বাইরে যায় মাথা দিয়ে। এর জন্যই তারা মানুষ দেখছে। তো ওই লোক আর আরেকজন তার পাশের বাসায় তাকে নিয়ে গেল, নিয়ে যায় বললো যে কি অবস্থা, কি ব্যাপার, তোমার নাম কি। তো সে বলতেছে আমার নাম মীর, এরকম এরকম। তার মাথায় তাড়াতাড়ি তারা ওই যে পানি টানি দিয়ে পট্টি দিতেছে, বলতেছে যে আমি এই যে পাশের বাসা আমাকে রাখছিল, সে ওই যে সোহেলের চাচার কথা বললো যে অমুক চাচা আমাকে এখানে বাসা ভাড়া দিয়ে গেছিল, এই বাসা ভাড়া নিয়ে দিছে, আমি এখানে উঠছিলাম, চাকরি পাইছি, কিন্তু রাতের বেলা আমি ভয় পাইছি, এখানে আসার পর এরকম আমার জানি কে এরকম করে ধাক্কা দিয়ে এখানে ফেলাই দিছে। তো তারা মুখ চাওয়াচাই করলো পাশের বাসা, তারা তো বললো যে এই বাড়িতে তো সমস্যা আছে, উনি এই বাসা কেন নিয়ে দিছে, বাসাতে এমনি সমস্যা এই জায়গায়, এগুলো বলে। যাই হোক, নিজেরা আলাপ করলো। তারা বললো ভাই তুমি শুয়ে থাকো, চিন্তা করো না। ওই লোক বললো তুমি টেনশন করো না। তো এর মধ্যে নাকি মীর একদম তার ঘোরে হারায় গেছে, আবল তাবল বকতেছে, স্বপ্নে উল্টাপাল্টা দেখতেছিল, আর তার জ্বর আসছিল, হাই ফিভার রান করতেছিল। সে ঠিক মতো কাউকে চিনতে পারতেছে না। যে বাসায় তাকে রাখছিল তারাও বেশ ভয়ে ছিল যে কি অবস্থায় ছেলের কি হয় কে জানে। এখন মানুষ সবাইকে যে ফট করে হাসপাতালে নিয়ে যাবে সেই অবস্থাও না। তো এর মাঝে ওই যে সোহেলের চাচা যখন খুঁজতে গেছে তাকে, ওই মীরকে, যে কী ব্যাপারে ছেলেটা আসলো না, তো ওই বাসা দেখছে যে খালি, বাসার মধ্যে এরকম খোলা, এই সেইতে সে চিন্তা করছে বাসা যে ভাড়া দিছে তার উপর তলায় থাকে, তার সাথে কথা বলবে। তো এই সময় পাশের বাসার মানুষটা আবার বসেছিল, খুঁজতেছিল যে এই ছেলের গার্ডিয়ান কাউকে পায় নাকি। তখন তাকে পাইছে, যে ডাক দিছে যে আসেন ভাই এদিকে আসেন। বললো যে এই ছেলেটা কি আপনি কি তার গার্ডিয়ান? বলো যে আমি গার্ডিয়ান, আমার বন্ধুর ভাইগনা আর কি। বলো যে এই ছেলে তো এখানে ভাড়া ছিল, এরকম সমস্যা, আমরা ভোরবেলা পাইছি তারে, এই ঘটনা। তো তাড়াতাড়ি সোহেলের চাচা যায়, যে দেখে যে এই অবস্থা। তো তখন তিনি তাড়াতাড়ি ওকে নিয়ে ওইখানকার যে মেডিকেল আছে, হাসপাতাল আছে, ওখানে নিয়ে যায়। তো তিনি মীরকে ওইখানে ভর্তি করায় দিয়ে পরে সোহেলকে এসে এগুলো বলতেছেন যে এই ঘটনা। তো সোহেল শুনে বলতেছিল যে আসলে আপনি তো এখন আর ওকে কাজে লাগাইতে পারবেন না, যেহেতু সে অসুস্থ, আর ও ওখানে থাকবে নাকি, ওই বাসায় তো আর সে থাকবে না।
ও যদি আবার কাজ করতে চায় তাহলে ওকে ওখান থেকে সুস্থ হয়ে আসতে হবে, এসে কোথাও বাসা টাসা নিতে হবে, তারপর সে কাজ করবে। আর ওইখানে কেমনে কী হয়েছে আমাকে তো অবাক লাগলো এরকম ঘটনা শুনে। তা আপনি এগুলা কেমনে শুনলেন? কিছুটা তো ওই লোকটা বলছে আমারে, যে মানে যার ওইখানে সে ছিল সকালবেলা যারা পাইছে তাকে। পরবর্তীতে ওর যখন মানে হুঁশ আসছে, মানে ও যখন চোখ মিলে কথা বলতেছিল, তখনও আমার মোটামুটি বললো ঘটনাগুলো যে কী দেখছে কি। তো এইটা বলেছে বলে চাচা বলতেছে আসলে এই ব্যাপারটা কিন্তু ভয়ের। হ্যাঁ, এখানে কিন্তু অনেক এরকম পুরানো বাড়ি টাড়ি আছে। সোহেল বললো যে হ্যাঁ আসলেই তো, এগুলো তো আসলেই ভয়ের। যাক, ছেলেটাকে দেখেন টেক কেয়ার করেন। সোহেল নাকি কিছু টাকা পয়সা দিয়ে দেয়, বলে ধরেন ওর একটা মানে আমার এখানে যে 2 দিনও কাজ করছে সেই সময় আমি ওর কিছু স্যালারি দিলাম, আপনি দিয়েন। আর যদি সুস্থ হয় ওরা যদি বাসা টাসা নিয়ে যেতে পারেন তাহলে আপনি নিয়ে আসেন ওরা, আবার অসুবিধা নেই। অথবা আমি দেখবো না, এরকম যদি কোনো জায়গা পাই আমি ওরা আবার নিব না, এই বলছে আর কি। সোহেল বলে দিল তার চাচাকে। তো সোহেলের চাচা নাকি তখন তারপর হাসপাতালে গিয়ে ও দেখে যে কি অবস্থা মীরের। তো দেখে যে মীর মোটামুটি রিলিজ করে দিবে তাকে হাসপাতালে। প্রাথমিক যে সে ভয় টয় পাইছিল বা এরকম তার যে ব্যাপারটা ওইটা কেটে গেছে। তো হাসপাতাল থেকে উনি রিলিজ করায় মীরকে বলেন যে তোমার বাড়িতে চলে যাও। তিনি ওইভাবে করে বাসে উঠাই দেন মীরকে। তো মীর পরে ওখান থেকে বাড়িতে চলে যায়, বলে সুস্থ হইলে তারপর কথা বললো, তোমার মামার সাথে কথা বললো, দরকার হলে ওই কোম্পানিতে তোমার আবার কাজ নিয়ে দিব, বাসা টাসা ঠিক করে দিবে, এরকম বলে। তো মীর নাকি বাড়িতে চলে গেছিল। তো বাড়িতে যাওয়ার পরে নাকি সে মোটামুটি কয়েকদিন নর্মালি ছিল বাসায়, এবং একটু ভয় পেত, রাতের বেলা বেশ ভয় পেত। তো এরপর নাকি একদিন মানে একটা ভয়ের ব্যাপার ঘটে মীরের সাথে আবার। মানে মীর বাড়িতে যাওয়ার পর প্রথম কয়েকদিন সে তার বাবা মার পাশের রুমে থাকতো। তাদের বাসাটা হচ্ছে এরকম গ্রামের বাড়ি, একটা মূল বসত ভিড়ে টিনের ঘর, তার মাঝখানে উঠান, আর তার ডান দিকে হচ্ছে তাদের রান্নাঘর। রান্নাঘরের পাশেই আবার আরেকটা ঘর করা, ওইখানে মীর থাকতো আগে। তো এই ঢাকাতে এই ভয় পেয়ে আসার পর মীর থাকতো তার বাবা মার পাশের রুমে মূল বসত ভিটায়। তো এরকম 3-4 দিন ওরকম থাকছে। থাকার পর তার কাছে মনে হয়েছে বোরিং লাগছে, সে তার নিজের রুমে আবার ফেরত যেতে চাইছে, মানে নিজে যে ঘরটা থাকতো। তো ওই রুমে সে চলে আসলো, আবার বললো যে এখানে থাকবো। তো প্রথম দিন রাত সে ওখানে আসে, রাতের বেলা সবাই ঘুমায় গেছে। মীরের একটু জেগে থাকার অভ্যাস হয়েছে। এই 2 দিন সে ঢাকায় ছিল, একটু মানে তার কাছে অন্যরকম পরিবেশের সাথে আর কি লাগতেছে নিজের কাছে। তো ঘুম আসতেছে না রাতের বেলা। তো যাই হোক, এক সময় প্ল্যান করছে ঘুমায় যাবে, সে শুয়ে পড়বে। এই সময় আমি চিন্তা করলো যে একটু বাথরুমে যাই। তো ঘর থেকে ঘরটা আটকাই দিয়ে তাদের ঘরের পাশ দিয়ে বাথরুমে যাওয়ার রাস্তা, মানে তাদের বাড়ির একেবারে কর্নারে, মানে তাদের বাসার একেবারে কর্নারে, পেছনের কর্নারে তার আব্বা বাথরুম বানাইছিল। তো ওইখানে হেঁটে যাচ্ছে। তো দুই পাশে বেশ কতগুলো সুপারি গাছ আছে আর এরকম রাস্তা। তো হেঁটে হেঁটে সে যাচ্ছে, যখন তার কাছে মনে হচ্ছে, মীরের কাছে মনে হচ্ছে তার পিছনে পেছনে কেউ আসতেছে সরসর করে। এখন গ্রামের রাস্তা এবং রাতের বেলা চাঁদ উঠছে, আলোতে অনেক কিছুই দেখা যায়, বেশ পরিষ্কার। তো মীর একটু হেঁটে যে পিছনে তাকাইছে, দেখে কেউ নাই, পুরা খালি। তো সে আরগুলো ইগনোর করে সে হাঁটা দিল, যদিও তার মনে হচ্ছিল তাকে ফলো করে কেউ আসতেছে। তো সে বাথরুমে চলে যায়। বাথরুম ব্যবহার করে সে যখন বের হয়ে আসছে, বের হয়ে এসে সে বের হয়ে হাঁটা দিছে বাসার দিকে, আবার ঘরের দিকে। তো মাঝ পথ পার হয়ে আসছে। এই মাঝখানে কিন্তু এই যে জায়গাটা পার হচ্ছে তার পাশে হচ্ছে তার মায়া করছিল, যে লাউয়ের মাছা করছিল ওখানে, জালি বলে গ্রামে ওইটা। তো মাছা করছিল। তো ওই জায়গাটা বেশ একটু অন্ধকার হয়ে আছে, এরকম মানে পুরাপুরি দেখা যায় না আর কি, বেশ একটু অন্যরকম লাগে। তো মীরের কাছে মনে হলো যে ওইখান থেকে শব্দটা আসতেছে, মনে হলো কেউ পা ফেলে ফেলে যদি হেঁটে আসে সামনে, সেরকম। তো মীর দ্রুত হাঁটা শুরু করলো। আর একটু সামনে যে সে যখন বাঁয়ে ঢুকে যাবে, মানে তার ঘরের দিকে যাওয়ার যে রাস্তাটার দিকে, তখন দেখলো পেছন থেকে তাকে কে যেন ডাক দিছে খ্যানখ্যানা শব্দে, অয় মীর। তো সে ফিরে তাকাইছে, মানে ডাকের সাথে সাথে রিফ্লেক্সে ফিরে তাকাইছে। তাকায় দেখে ওই সাদা শাড়ি পরা এক মহিলা এরকম দাঁড়ায় আছে, চুলগুলো ছাড়া। ওই যে সে দেখছিল যে ওইখানে এসে বলে, আমারে তো লগে লইছস, এখন দূরে দূরে রাখোস কেন? এটা বলার পর মীর ভয়ের চোটে মানে একদম পুরো ফ্রিজ হয়ে 1 সেকেন্ড দাঁড়ায় থেকে দৌড় দিল পিছন দিকে, মানে সে তার ঘরের দিকে দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল, মনে হলো কেউ জোরে দ্রুত পা ফেলে পিছন থেকে দৌড়ে আসতেছে এরকম তার দিকে। একদম সে শব্দ পাইছে, পাতা পুতার মধ্যে দিয়ে দৌড়ে আসতেছে। তো মীর আসলে ভয়ের চোটে মানে একেবারে চোখ তার বন্ধ হয়ে গেছে। সে আর ঘরের দিকে যায় নাই, সে দৌড়ায় যায় তার বাবা মার যে মূল দরজা সেটার উপর ঝাঁপায় পড়ছে। পড়ে একদম দরজা জোরে জোরে নক করছে। তো ভিতর থেকে তার বাপ মা লাফ দিয়ে উঠে আসছে, এসে দরজা খুলছে। খোলার পর দেখে যে মীর হুড়মুড় করে ঘরের মধ্যে পড়ছে এবং পড়ে জ্ঞান হারায় ফেলছে। যাই হোক, তার যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পর বাবা মা জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর, কি ব্যাপার? তখন সে বলে যে এরকম এরকম ঘটনা। সেই তো তার বাবা মা
মানে ওই রাত্রেবেলা তার সাথে পাহারা দিয়ে থাকলো, মানে বসে থাকলো। এবং শেষ রাত্রের দিকে মানে সে ফজরের আগে নাকি তাদের ওই ঘরের চালের মধ্যে ত্রিম ত্রাম করে ওই যে মাটির ঢেলা এসে পড়ছে, সব ধ্রিম ধ্রাম করে শব্দ করে পড়ছে। এবং তাদের ওখানে চালতা গাছ ছিল, চালতা গাছ থেকে নাকি চালতা পড়ছে তাদের টিনে। মানে এরকম সহজে পড়ে না, মানে কম পড়ে, মানে অনেক পড়ছে, মানে হিসাবের বাইরে পড়ছে। যাই হোক, ফজরে আজান দিচ্ছে, সকাল হয়েছে, মানে ভোরবেলা। তখন মীরের আব্বা নাকি মীরকে তার মায়ের কাছে রেখে বলছে, মীর নাকি ভয় একদম মানে একদম শুটাই গেছে, সে নড়তে পারতেছে না। তো সে বললো যে তোমার মার কাছে থাক। তার মারে বলছে, ছেলে দেখে রাখো, দোয়া দুরুদ পড়ে ফু দাও। তো যে তিনি মসজিদে গেছেন, মসজিদ থেকে আসার সময় তিনি ওখানকার হুজুরকে নিয়ে আসছেন, ছোট হুজুর যে তাকে নিয়ে আসছেন। এনে বলছিল ছেলে এরকম ঢাকায় যে এরকম ভয় পাইছে, এরকম এরকম অবস্থা। পুরো ঘটনাটা বলে, মীরও বলে হুজুরকে। তো কালকে রাত্রে কি দেখছে সেটাও বলে। তো তখন হুজুর বলে যে আসলে ওরে তো আসর করছিল, ও বুঝতে পারে নাই, আসর করা অবস্থায় এখনও ওই যে ওর কাছে আসছে, ওখান থেকে চলে আসছে, চিন্তা করেন কি অবস্থা। তো বলে তো হুজুর বলে যে আমি ওরে এই যে একটু ঝাড়ফুঁক করতে হবে, ঝাড়ফুঁক করে দেখি কি অবস্থা। তো ওই ফজরের পরেই ওই হুজুর তাকে নিয়ে বসেন সামনের বারান্দায়। মীরের আম্মাকে বলে আপনি ভিতরে থাকেন, শরীর বন্ধ করে দেন, দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করে রাখবেন, আর করবেন না, যেই দোয়াগুলো বলে দেয় সূরাগুলো পড়ে বন্ধ করতে বলেন। বলে হুজুর সামনে যান বারান্দার মধ্যে মীরের আব্বাকে নিয়ে, তাকেও বলেন যে আপনি 3 কুল পড়ে শরীর 3 বার করে 3 কুল পড়বেন, শরীর বন্ধ করেন। করে তারপর নাকি মীরকে ওখানে তিনি রুকাইয়া করেন। এই রুকাইয়া করার সময় তাদের বাসার মধ্যে মনে হইতেছে আশেপাশে পিছনে একটা ছোট্ট কঞ্চির মতো ঝাড় ছিল, মানে মোটা বাঁশ ঝাড় না, কঞ্চির মতো। ওগুলো নাকি সরসর করে মনে হয় যে তাদের ওই যে চিরুনি যেভাবে বাড়ি দেয় টিনের মধ্যে ওইভাবে বাড়ি দিছে এরকম। তারপর মীরের উপরে এসে ওইটা আসর করে এবং মীরের আচরণ পুরো চেঞ্জ হয়ে যায়, ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে কথা বলতে থাকে। তো যেহেতু হুজুর ছিলেন, দোয়া পড়তেছিলেন, হুজুর খুব কঠিন ইমানদার মানুষ ছিলেন, তার ভিতরে খুব জজবা ছিল। এর জন্য ও মীর নাকি বারবার এরকম করে আসতেছিল সামনের দিকে, মানে চেপে ধরবে কাউকে, পারতেছিল না। এবং এটাই মীরের আব্বাও নাকি দেখছিলেন যে ব্যাপারটা, ছেলেটার পরিবর্তনটা এরকম, তার ছেলে খুব নরম দরম, এই ছেলে এরকম অ্যাগ্রেসিভ মুভ করে তিনি ভাবতেই পারেন নাই। যাই হোক, দোয়া দরুদ পড়ে ওইটাকে ওখান থেকে সরায়। ওইটা নাকি অনেক বছর ধরে ওইখানে থাকে। ওই মীর নাকি ওই যেই বাসাটা ভাড়া নিয়েছিল ওই বাসাটাই ওইটা থাকতো, ওইখানে ওখানে থাকতো। এবং মানুষকে সে পড়াইতো যে এইখানে এক সময় একটা মহিলা থাকতো, সেই মহিলাটাই নাকি অনেক বছর পর ধরে ওইখানে আসে, এটা বুঝাইতো। সে ওই গাছতলা ওই যে দেয়াল বাউন্ডারি ওয়ালের কাছে গোসল টোসল করতো, মানুষকে দেখাইতো আর কি। সে নাকি সব স্বীকার করছে হুজুরের কাছে। এবং এই মীরকে সে দেখে মীরকে আসর করছে সে। তো যাই হোক, হুজুর তাকে করে এবং তাকে বলে যে চলে যেতে, এবং সে না গেলে তাকে ভয় দেখায় যে তাকে শাস্তি দিবে, হুজুর বন্দি করে ফেলবে। তো এগুলা বলার পরে বিভিন্ন সূরা পড়ার পরে বিভিন্ন রকম ওনার যে সে নিয়ম সেগুলো মানার পরে ওইটা নাকি ছেড়ে যায় মীরকে। তো মীরকে ছেড়ে যাওয়ার পরে তিনি সাথে সাথেই বলেন যে আপনাদের বাসাটাও আজকে বন্ধ করে দিব, এই ছেলেটাকে আপনি নামাজ পড়াবেন। ও নামাজ কালাম মনে ঠিক মতো পড়ে না, মীরকে বললো যে মীর স্বীকার করছে, হ্যাঁ। তো বলছে যখন নামাজ কালাম পড়াইতে হবে আপনি অজু হালাতে রাখবেন, কয়েকদিন খুব সাবধানে রাখতে হবে, বাসাটা বন্ধ করে দিচ্ছি, আর আপনি বাসার মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করবেন। আপনি তো পারেন। মীরের আব্বা বললো যে হ্যাঁ আমি পারি। বলে যে আপনি যতটুকু পারেন ততটুকুই তেলাওয়াত করবেন, আর এই যে 3 কুল পড়ে ফু দিবেন সারাক্ষণ। যাই হোক, এরকম বিভিন্ন আমল দিল তিনি হুজুর মীরের আব্বাকে, আর মীরকে বললো যে এরকম নামাজ কালাম পড়াইতে, অজু করে থাকতে সব সময়, আর উনি এসে দেখে যাবেন। বেশ ইয়াং ছিলেন হুজুর, তিনি বললেন আমি এসে দেখে যাব, অসুবিধা নাই। তো এই বলে হুজুর মীরকে ছাড়াই দিয়ে চলে গেছিলেন। আর মীর নাকি তারপর অনেকদিন ঢাকায় আসা তো দূরের কথা, ওই বাড়িতেই নাকি দূরে কোথাও যেত না, বাসায় থাকতো, দোয়া দুধ পড়তে। এবং তাদের বাসায় নাকি হঠাৎ দূর থেকে এসে ঢিল পড়তে, এত জোরে জোরে পড়তো বলার মতো না। মীরকে তার বাবা মার ওই আলাদা রুমে থাকতে দিত না, ওই পাশের নিজের পাশের রুমেই রাখতেন তারা, এবং তার বাবা গিয়ে গিয়ে চেক করতো। এরকম অনেকদিন ছিল। মীর ছেলেটাকে পরে তার বাবা বিয়ে দিয়ে দেন, মানে এই অবস্থা দেখে বিয়ে দিয়ে দেন। তার বিয়ের পর নাকি জিনিসটা আস্তে আস্তে ওই যে ঢিল টিল পড়া এগুলো কমে যায়, বা যে স্বপ্নে দেখতো উল্টাপাল্টা জিনিস স্বপ্নে দেখতো মীর, এগুলো ঠিক হয়ে যায়। তো যাই হোক, এই ঘটনা আবার ওই যে মীরের যে মামা ছিল আর কি, ওই সোহেলের চাচার বন্ধু, তাকে বলছিল। তো তিনি আবার এইসব ঘটনা সোহেলকে পরে বলে। সোহেল শুনে খুব পায় আর কি, ইন্টারেস্ট পায় যে ব্যাপারটা কি। সোহেল চিন্তা করছিল যে মীরের সাথে দেখা হইলে তার কাছ থেকে পার্সোনালি এইসব শুনবে, তো সেটা আর শোনা হয় নাই। তার চাচার থেকে যতটুকু শুনতে পারছে সেটাই সে শেয়ার করলো। এবং সোহেল বলছে যে তাদের যে এলাকা, তাদের যেখানে তার অফিস ছিল, তার আশেপাশে নাকি অনেকে আবার ভয় পেত এরকম। বলছে যে আমাদের এলাকাটা কিন্তু একটু ভয়ের ছিল, মানুষ রাতের বেলা ভয় পেত,
হঠাৎ করে দেখা যেত যে কুকুর, ওখানকার যে ওই এলাকার কুকুর নাকি হঠাৎ করে ডাকতো একটা জায়গায় থেকে, মানে ডাকতেছে, মনে হচ্ছে অদৃশ্য কাউকে দেখে কুকুর ভয়ে ডিস্টেন্স মেনটেন করে ডাকতেছে। তো সোহেল বলছে যে এরকম সময় কিন্তু অনেক সময় এরকম আছে যে ওই দিক দিয়ে আমরা তখন অ্যাভয়েড করছি, ওই সময় একলা যদি বেরোই বা সাথে কাউরে নিয়ে আস্তে করে ওদিক দিয়ে যাই নাই, চেঞ্জ করে চলে গেছি। তো যাই হোক, সোহেল বলছে যে এরকম কিছু ঘটনা সে আরও ম্যানেজ করে দিবে তাদের এলাকার। এই ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Bhoot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি চাই এই ঘটনাটি আপনি পড়ে শোনান, কারণ আপনার পড়ে শোনানোর মধ্যে একটা অন্যরকম মজা আছে। প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ শাহপরান, বয়স 26। আমার বাসা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর গ্রামে। বর্তমানে আমি কুয়েতের সাদ আল আবদুল্লাতে আছি। অনেক দিন যাবৎ ভাবছি লিখব, ফাইনালি আজ রাত 12টা বাজে লেখা শুরু করলাম। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করছি, যে ঘটনা মনে হলে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঘটনাটি 2018 সালের জুন বা জুলাই মাসের হবে। আমার সঠিক তারিখ মনে নেই। তখন আমার বয়স 18, সদ্য এসএসসি শেষ করে কলেজ জীবন শুরু করেছি। ওই সময় আমি আর আমার বন্ধু আকাশ প্রায় সময়ই একসাথে আমরা অনেক রাত পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে ঘুরতাম। বরাবরের মতো ঘটনার দিনও আমরা প্রায় রাত 10টার পর আমাদের এলাকার পাশে বেদকা থেকে হালিম, ছানা, মালাই চা আর সিলি স্পেশাল চটপটি খেয়ে বাড়ি আসার জন্য রওনা হই। লিসনার্সরা তো জানেনি, আরও নাম্বার আছে কিনা জিজ্ঞেস করলাম। মেয়েটি 3-4টা নাম্বার বলে আবারও সেন্সলেস হয়ে যায়। বেদকা থেকে ওই ছেলের 2জন বন্ধু ওঠে এবং তারা ওঠে আমাদের অটোতেই। আগেই বলেছি আমাদের গাড়ির চার্জ প্রায় শেষ পর্যায়ে ছিল। এর মধ্যে 6 জন লোক নিয়ে অনেক ধীর গতিতে গাড়ি চলছিল। দেখতে দেখতে চলে আসলাম পাইকপাড়া স্কুল অ্যান্ড কলেজে। রাত তখন 12টা। স্কুলের সাথে চিকন গলি এবং আবারও মেয়েটিকে পানি দিয়ে তার সেন্স ফেরাতে সক্ষম হমনে ওদের বাসা। এর মধ্যে মেয়েটির সেন্স আবারও আসলো, এবার একদম নর্মাল, এবং মেয়েটি আমার মোবাইল নিয়ে আরেকটি নাম্বারে ডায়াল করে তার মায়ের সঙ্গে কথা বলল। আমরা মেয়েটির বাড়ির সামনে পর্যন্ত গেলাম। দীর্ঘজীবী হোক, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এরপর তিনি তার ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করেছেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বাংলাদেশের পরে মিডল ইস্ট থেকে সবচাইতে বেশি মানুষ আমাদের শোনেন, অর্থাৎ আপনারা শোনেন যারা এই মুহূর্তে মিডল ইস্টে প্রবাস জীবন কাটাচ্ছেন। আপনাদের জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। You will never be alone. Bhoot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলেই আছি।
নতুন একটা ঘটনায় যাব এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি এসেছে মিডল ইস্ট থেকে। মিডল ইস্টের যে কোনো ঘটনা আমি আসলে চেষ্টা করি পড়ে ফেলতে, এবং ঘটনাগুলো খুব অন্যরকম হয়। ঘটনায় যাই, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, আমিও ভালো থাকার দলে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইমি, সৌদি আরব প্রবাসী। ইতোমধ্যে আমি আমার মর্গের ফাঁসি দেওয়ার লাশের ঘটনাটি শেয়ার করেছি। আজকে আমি আমার বোনের সাথে মাদ্রাসায় হাফেজা জিনের ঘটনা শেয়ার করব। ঘটনার স্থান ঢাকার দক্ষিণ শ্যামপুর, জুরাইন, খন্দকার রোড ও যাত্রাবাড়ির ছনটেক মহিলা মাদ্রাসা। এই ঘটনাটি 2012 সালের। আমার বোনের নাম, এরপরে তিনি তার বোনের নাম লিখেছেন এবং বলেছেন পর্দা করে তাই নাম প্রকাশ করতে চাই না। দয়া করে আপনার ইচ্ছে মতো নাম ব্যবহার করতে পারেন। আমাদের পরিবারের সদস্য 5 জন, আলহামদুলিল্লাহ। বাবা মা, আমরা 3 ভাই বোন। বড় বোন আমি ইসমাইল হোসেন ইমি, আমার ছোট ভাই ইরান হোসেন। আমার বাবার তখন কনফেকশনারি স্টোর ছিল আমাদের জুরাইন খন্দকার রোডের এলাকায়। আমার আম্মু গৃহিণী, বাসায় থাকেন। ছোট ভাই ইরান হোসেনও বাসায় থাকে। আম্মু বাসায় থাকে কারণ আমার ছোট ভাই ইরানকে দেখাশোনা করতে হয়। আমি একজন ক্রিকেটার। 2019 সালে কোভিড-19 আগে আমি প্রফেশনাল ক্রিকেট খেলতাম, দেশ ও দেশের বাইরে। 2019 সালের পর কোভিড-19 সময় সবকিছু অফ হয়ে যায়। আমি ক্রিকেট ছেড়ে দিই। বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি 2020 সালে যোগদান করি। আমার বোন মাদ্রাসায় পড়তেন, যাত্রাবাড়ি ছনটেক মহিলা মাদ্রাসা। আমার বোন মাদ্রাসা থেকে হেফজুল কোরআন পড়তেন। 17 পারা কোরআনের হাফেজা আমার বোন। ঘটনায় আসা যাক। ধন্যবাদ আমার এই ঘটনাটি শোনার জন্য। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো